এখন এখন আমি তাকে বলবো যে কর্মী নিয়োগের ক্ষেত্রে আমি কিছু বিষয় বলবো। এই বিষয়গুলোকে আপনি কতটা গুরুত্ব দিয়েছেন? যদি মানে একদমই গুরুত্ব না দেন তাহলে হচ্ছে ১, আর যদি খুব বেশি গুরুত্বপূর্ণ হয় বা গুরুত্ব দিয়ে থাকেন তাহলে ৫। ১ থেকে ৫ সার্কেলের মধ্যে আপনি মূল্যায়ন করবেন। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা। এটা আপনার কাছে কতটুকু গুরুত্বপূর্ণ? ১ থেকে ৫ সার্কেলের মধ্যে বলতে হবে। সাপোজ একাডেমিক ফলাফল, এভাবে বলে যাব বাকিগুলা। আচ্ছা, ৮ নম্বর পয়েন্টটা বলেন তো, অনানুষ্ঠানিকভাবে ব্যক্তিগত যোগাযোগ, এটা কি? অনানুষ্ঠানিকভাবে ব্যক্তিগত যোগাযোগটা হলো আহ, আমি প্রাতিষ্ঠানিকভাবে না, প্রাতিষ্ঠানিকভাবে না, কিন্তু ব্যক্তির মাধ্যমে ব্যক্তির যোগাযোগ যেটা। আচ্ছা, আর হলো ১০ যে আছে জেন্ডার, এখন ভাই আমি স্পষ্ট এটা কিভাবে বলবো? বুঝতে পারিনি আপনার কথা। ১০ নম্বর পয়েন্টে জেন্ডারের কথাটা, এটা কিভাবে ওনাকে আচ্ছা, জিজ্ঞেস করবো? জেন্ডারটা হলো একটা প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের ক্ষেত্রে মহিলা পুরুষ এদেরকে কিভাবে মূল্যায়ন করা হয়, মানে কাদেরকে কিভাবে মূল্যায়ন করা হয়, এটা বুঝায়। আচ্ছা, এখানে তো মূল্যায়নের বিষয় না, মানে আমি এখানে কি বলছি সেটা দেখেন। আচ্ছা, জেন্ডারের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ? মহিলার ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে কোনটা কি কতটা গুরুত্বপূর্ণ? আর অনেকেই আছে যে পড়াশোনা জানে না, এরকম লোকও আছে যারা হলো হয়তো গ্যারের মালিক অথবা হচ্ছে হ্যাচারি মালিক, তারা কিন্তু জেন্ডার বুঝবে না, তখন ভাঙিয়ে বলে দেন পুরুষ মহিলা। ঠিক আছে। আচ্ছা, জি। জাহিদের পরে তানবীর কি আছেন, আসছেন? অলিউল ইসলাম তানবীর। না, এখন আতিক, অলিউল ইসলাম তানভীর আর কাসমুল খায়, তিনজনে এখনো আসেনি। আচ্ছা, হাসান আসছেন? হাসান, জি ভাই ছিলাম। আচ্ছা, আপনি ওই C3 প্রশ্নটাই করেন। সি থ্রি। হ্যাঁ, C3 আচ্ছা, প্রশ্নটা করেন। আমি প্রশ্নটা এভাবে করব যে কর্মী নিয়োগের ক্ষেত্রে আমি কতগুলো বিষয় বলবো, যেগুলো কর্মী নিয়োগের ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠান কোন পদ্ধতিটা অবলম্বন করে সেই বিষয়গুলো একটু গুরুত্ব মূল্যায়ন করবেন। যেখানে ৫ হচ্ছে হলো প্রায়শই ব্যবহার করেন এবং ১ কখনোই ব্যবহার করেন না। তারপরে একটা করে সিরিয়ালে বলবো যে গণমাধ্যমে বিজ্ঞপ্তি, যেমন পত্রিকা বা ম্যাগাজিন বা রেডিওতে। তাহলে শুনতে পাচ্ছেন ভাইয়া? হুম হুম, শুনতে পাচ্ছি, আপনি বলে যান, আমি শুনতে পাচ্ছি। আহ, আহ, সেক্ষেত্রে সে কোনটা কিভাবে ব্যবহার করে, মানে মানে কতটুকু, প্রায়শই, মাঝে মাঝে, নিরপেক্ষ, মানে ১ থেকে ৫-এর মধ্যে সে আর কি মূল্যায়নটা করবে। তেমনি ম্যানেজার বা কর্মচারী, অনানুষ্ঠানিক ব্যক্তিগত নেটওয়ার্ক, বিদ্যালয়ে প্রশিক্ষণ, ইনস্টিটিউটের সাথে অংশীদারিত্ব, প্রাইভেট কর্মসংস্থান, চাকরি মেলা বা জব ফেয়ার, ইন্টারনেটে বিজ্ঞাপন বা শিক্ষানবিশ প্রক্রিয়ার মাধ্যমে। আচ্ছা, এটা তার ৪ নাম্বারটা, মূল্যায়নটা। এটা ৪ নাম্বারটা বলেন, ৪ নাম্বারটা প্রাইভেট কর্মসংস্থান সেবা, এটা কি? প্রাইভেট গণসংস্থান সেবা হচ্ছে হলো বিভিন্ন এজেন্সি কর্মী বিভিন্ন অফিসে সাপ্লাই দিয়ে থাকে। যেমন ওই যে গার্ড গুলা বর্তমানে এখন বিভিন্ন জায়গায় সিকিউরিটি গার্ড, তারপরে আমাদের এই যে SRGB অফিসে নিযুক্ত আছে সম্ভবত, যারা আচ্ছা, যারা বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়, সেই সেই প্রতিষ্ঠানের সাথে হচ্ছে হলো হুম তার প্রতিষ্ঠানের কি বলে, হ্যালো, হুম, বলেন, শুনছি, আমি শুনে যাচ্ছি, আপনি বলেন। হ্যালো হাসান, আমি শুনতে পাচ্ছি। এই প্রাইভেট কর্মসংস্থান থেকে সে কি আসলে সে কর্মী নেয় কিনা।
যারা এ ধরনের যারা কর্মী যারা হচ্ছে হলো সাপ্লাই দেয় আর কি। আচ্ছা, আপনার বিষয়টা আমি এখনো ক্লিয়ার না, কনসেপ্টটা ক্লিয়ার না। অন্য কেউ এটা শেয়ার করবে আপনাদের মধ্য থেকে, যে কেউ? হ্যালো, আসসালামু আলাইকুম। ভাই, আমি রিয়াদ বলছিলাম। হ্যাঁ, বলেন। প্রাইভেট কর্মসংস্থান সেবা হচ্ছে, মনির ভাই আমি বলি, হ্যাঁ, বলেন, আমি শুনছি। এটা হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে অনেক বড় বড় ফার্ম তারা যে কর্মী নিয়োগের যে বিষয়টা তারা ঝামেলা নিতে চায় না। এক্ষেত্রে হচ্ছে কি কোন কোন ফার্ম আছে তাদেরকে দিয়ে যায়, যে তাদের কোয়ারিজ দিয়ে দেয় যে আমরা কিছু পদে লোক নিব, আপনারা সার্কুলার দিয়ে ওইসব ফার্মগুলো করে সার্কুলার দিয়ে তাদের কোয়ারিজ অনুযায়ী লোক নিয়োগ টিয়োগ দিয়ে তারপর হচ্ছে ভাইবা টাইবা নিয়ে রাখে, তারপর হচ্ছে এই যে ওই মেইন ফার্মটুকে দিয়ে দেয়। এটা খুব সুন্দর। এই শুনছেন হাসান আলী, আপনার প্রশ্নের আপনি যে প্রশ্ন করেছিলেন সেটার ব্যাখ্যা। আচ্ছা, এরপরে তানভীর আসছেন? তানভীর আসেন না? তানভীর নাই। আচ্ছা, না ভাই, এখন আসে না। এই মুস্তাইন বিল্লাহ, মুস্তাইন বিল্লাহ, আপনার রেসপন্স আমি একটু কমই পেয়েছি এবার। আপনি কি আছেন? হ্যাঁ, ঠিক আছে। হ্যালো হ্যালো হ্যাঁ, মুস্তাইন বিল্লাহ বলেন, আমি শুনছি। জি ভাই, হ্যাঁ, মুস্তাফিজুল্লাহ বলেন। বলছিলাম। হ্যালো আচ্ছা, আমি চেক করে পরে জানাবো না। হ্যালো ঠিক আছে। হ্যালো মুস্তাইন বিল্লাহ বলেন, হ্যাঁ বলেন, আমি শুনছি। হ্যাঁ ভাই, আপনি আমার এখানে আপনি মানে প্রশ্ন- নেটওয়ার্কের একটু সমস্যা বেশি, তো এই কারণে আমি হ্যাঁ হ্যালো আপনি C5 C6 প্রশ্ন দুটো করেন। মুস্তাইন বিল্লাহ, হ্যাঁ ভাই শুনছি। আপনি C5 এবং C6 এই দুটো প্রশ্ন করুন। জি ভাই, বললাম আপনি আপনার C5 প্রতিষ্ঠানে হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ প্রশ্ন করেন। ভাই, বুঝতে পারছি। হ্যালো, আপনার প্রতিষ্ঠানের সাথে কি কোনো বিশ্ববিদ্যালয় নিয়মিত কন্ট্রাক্ট বা সমঝোতা চুক্তি আছে? হ্যালো এটারে শুনছি, কে হ্যালো করতেছেন কে? হ্যাঁ একজন কথা বললে অন্যজন একটু ডিস্টার্ব করবেন না, যেহেতু নেটের প্রবলেম হচ্ছে, কেউ কেউ বলছেন। সো একজন কথা বলতেছে আর একজন হ্যালো হ্যালো করতেছে। হ্যাঁ, মুস্তাইন বিল্লাহ বলেন, প্রশ্নটা আবার করেন। হ্যাঁ, আপনার প্রতিষ্ঠানের সাথে কি কোনো কৃষি বিশ্ববিদ্যালয় নিয়মিত কন্ট্রাক্ট বা সমঝোতা চুক্তি আছে? এখানে যদি উত্তর হ্যাঁ হয়, আর যদি না হয় তাহলে আমরা C8 যাব। আচ্ছা, হ্যাঁ হইল, ভাই আমি বললাম হ্যাঁ, হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ বললাম, তাহলে আপনি পরের প্রশ্নটা কিভাবে করবেন? আচ্ছা, মুস্তাইন বিল্লাহ, আমি আপনাকে আসলে ওই প্রেস করতে পারতেছি না। অন্য কেউ উইলিংলি এখানে পার্টিসিপেশন করেন। ভাই, আমি আছি লাইনে, কিন্তু বাট নেটওয়ার্কের খুব প্রবলেম, তো স্যার মতলব কথা হোসেন, আমি আমি কি বলতেছি হ্যাঁ, কিন্তু বলেন। যাচ্ছে না। আচ্ছা, আপনি বলেন। স্যার যদি হ্যাঁ হয় সেক্ষেত্রে হ্যাঁ। আমি তাকে জিজ্ঞেস করব যে কোন কোন ধরনের সমঝোতা চুক্তি আছে। আচ্ছা, যদি মনে করেন হলো সে রিলিভেন্ট কিছু বললো না, আপনার কাছ থেকে জানতে চাইলো, সেক্ষেত্রে আপনি স্যার এটা তো example হিসেবে- আসলে আমি তাকে সে যদি তার সাথে
কোনো কৃষি ইউনিভার্সিটির সমঝোতা চুক্তি থাকে সে অবশ্যই বলতে পারবে স্যার। আর রিলেভেন্ট আচ্ছা না হলে যে বিষয় হোক অন্যান্য জায়গায় আমাদের জন্য আছে, অন্য বিষয়ে যদি হয় আমরা ওটা অন্যান্য যে জায়গাতে নিয়ে আসতে পারবো। তবে এখানে একাধিক উত্তর নেওয়া যাবে, নিতে হবে তাকে, মানে প্রুভ করতে হবে যে আর কোনো বিষয় আছে কিনা, আর কোনো বিষয় আছে কিনা। আচ্ছা ঠিক আছে। উত্তম উত্তম কুমার রয়। জি ভাই। আচ্ছা, আপনার ক্ষেত্রে আপনি C10 এবং C11, C10টাই আপনি এখন, C10। হ্যাঁ C10, C9 C10, C9 C10, আর C8 একজনে বললো হ্যাঁ আপনি C9টা প্রশ্ন করবেন, তারপরে হচ্ছে C10 প্রশ্ন করবেন। আচ্ছা, হ্যাঁ করলে পরে যদি হচ্ছে C9 হ্যাঁ বলে যে আপনার প্রতিষ্ঠানের সাথে কোনো টেকনিক্যাল বা ভোকেশনাল ইনস্টিটিউটের কোনো ইয়ে আছে কিনা, সমঝোতা চুক্তি আছে কিনা, হ্যাঁ বা না যেটা হোক হচ্ছে হ্যাঁ বললে পরে আমি 9-এ যাব। তো তখন হচ্ছে তাকে জিজ্ঞাসা করবো যে কি ধরনের হচ্ছে কৃষি বিষয়ক প্রশিক্ষণ আপনাদের প্রতিষ্ঠানের সাথে যুক্ত আর কি, কোন ধরনের প্রতিষ্ঠানের সাথে আপনারা যুক্ত আছেন, বা তারা কি হ্যাঁ ধরনের সেবা প্রদান করে আপনাদের। তো আচ্ছা এখানে হচ্ছে যে ইয়েগুলো আছে তাদেরকে জিজ্ঞাসা করব যে আমাদের কাছে এখানে কিছু প্রশ্ন আছে, বা আপনাদের থেকে হচ্ছে কি আছে, ওনারাই তো বলবেন নিজে থেকেই যে আমরা এরকম এরকম সেবা তাদের থেকে পেয়ে থাকি বা আমরা দিয়ে থাকি। আচ্ছা। তো এখানে আমার কিছু আছে যে 9টা আছে। হ্যালো। আচ্ছা সেটা আছে, সেটা আমি বুঝতেছি, কিন্তু আপনি, আপনার কাছ থেকে আমি দুটো জিনিসের ব্যাখ্যা চাই। একটা হচ্ছে 6 নম্বর জি। পয়েন্টে গভর্নিং পরিষদের সদস্য, আর হলো পাঠ্যসূচি সময়োপযোগী করার জন্য নিয়মিত মতামত দেওয়া, এই দুইটা একটু আপনি বলেন। আচ্ছা, 6 আর 7 নাম্বার। হ্যাঁ গভর্নিং বডির সদস্য বলতে বোঝায় এরকম একটা প্রতিষ্ঠান যেখানে কোনো সরকারি প্রতিষ্ঠানে গভর্নিং বডি থাকে না। তো হচ্ছে প্রাইভেট কোনো যদি ফার্ম থাকে সেখানে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে তাদের হচ্ছে কোলাবোরেশনের জন্য হচ্ছে ইয়ে করে, যে সদস্য বা হচ্ছে সভাপতি করে। তো হচ্ছে একটা পরিচালনা পর্ষদ, সেখানকার সদস্য হতে পারেন তিনি আর কি, হুম নিয়োগকারী প্রতিষ্ঠান। তো এই হুম হচ্ছে গভর্নিং বডির সদস্য। আর বাকি থাকলো 7 নাম্বার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম বা পাঠ্যসূচি, যেটাকে আমরা সিলেবাস বলে থাকি, যে সময় উপযোগী একটা সিলেবাস তৈরি করা। তো সেখানে নিয়োগকারী প্রতিষ্ঠানের সে পছন্দ মতো দেখা গেছে তাদের প্রতিষ্ঠানের সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো একটা পার্ট এখানে ইন করানোর জন্য ইয়ে করবে। তো দেখা গেছে হুম। এইগুলা তারা মতামত প্রদান করে। এই আচ্ছা দুটাই। আপনার কি বলে 7 নম্বরটার সাথে ঠিক আছে, কিন্তু যারা গভর্নিং পরিষদের গভর্নিং বডি। সদস্য, এটার সাথে এটার ব্যাখ্যাটা আপনার ঠিক হয় না। যাই হোক, আপনার ধরেন হলো বিভিন্ন প্রতিষ্ঠান থাকে, যেগুলো হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলোর আপনার হলো সিন্ডিকেট থাকে, তারপরে একাডেমিক কাউন্সিল থাকে, বিভিন্ন কিছু থাকে। ওইগুলোতে কিন্তু একটা কমিটি থাকে, সেই কমিটিগুলোর মেম্বার হিসেবে হ্যাঁ। তাদেরকে রাখে। হ্যাঁ হ্যাঁ, আমি যে সেটাই বললাম যে এটা হচ্ছে সরকারি কোনো প্রতিষ্ঠানে হচ্ছে কমিটি যেগুলো থাকে ম্যাক্সিমাম হচ্ছে আইন প্রণেতারা দ্বারা থাকেন, সেখানে কোনো হচ্ছে বিজনেস ওরিয়েন্টেড ইয়ে থাকেন না। এই জন্যই আমি বলেছি প্রাইভেট কোনো ফার্মের কথা বা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। যেমন আমি হচ্ছে প্রাইভেট একটা বেসরকারি কলেজের কথা বলতে পারি, যেখানে পরিচালনা পর্ষদ, গভর্নিং বডি বলতে পরিচালনা পর্ষদ বোঝায়। তো সেখানকার একটা জন্য সে হতে পারে যে আমি এখানে আপনার প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমি আমার প্রতিষ্ঠানে এতগুণ মানুষকে নিয়োগ দিব, সো হুম হুম আমি এখানকার সভাপতি হতে চাই। জাস্ট সে হয়তো বা সভাপতি হতে পারে বা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট হতে পারে, হতেই পারে যে কোনো একজন, এরকমের কিছু একটা। আচ্ছা ঠিক আছে। তানভীর আসেন না এখনো? আচ্ছা, রাফিয়া ঋতু, ঋতু আছে? ভাইয়া আছি। ভাই ঋতু, ঋতু আপনি C10 প্রশ্ন করেন। আমি একদম কনজিকিউটিভলি এভাবে যাব, কিন্তু সেভাবে যাচ্ছি একদম কনজিকিউটিভলি, একদম প্রথমে গিয়ে শেষ করব। কেউ এখান থেকে কিন্তু ওই বাদ করবেন না। আচ্ছা, C10 ভাই বলছি বলেন। আমি, আপনার প্রতিষ্ঠানের সাথে কোনো কৃষি বিষয়ক প্রশিক্ষণ কেন্দ্র বা প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের সম্পর্ক রয়েছে কিনা? হ্যাঁ, যদি হ্যাঁ থাকে তো উনি আমাকে বলবে। আর যদি মানে উনি আমাকে যদি এই এখানে যে তিনটা আছে ওই তিনটা যদি বাদে অন্য কোনো নতুন একটা বলে, তাহলে আমি অন্যান্যতে গিয়ে সেটা লিখে দিব আলাদাভাবে। আচ্ছা, এখন এইগুলা ক্ষেত্রে অনেক সময় হয়তো সে আপনার হলো এই তিনটার কোনোটা বললো না, বা এই তিনটা
তিনটার কোনো একটা সে সদস্য, কিন্তু ওই যে স্পেসিফিক ভাবে এখানে যেরকম করে দেওয়া আছে এইভাবে হয়তো সে বলতে পারলো না। কেউ কেউ হয়তো শর্ট করে বললো এনএসডি তে, অত হলো এফআইএস এসসি এরকম কিছু একটা বলে ফেললো। তো আপনি তার কাছ থেকে ভালোভাবে জানিয়ে নিয়েন যে সে আসলে কোনটার সদস্য। আচ্ছা, কেন আমি বলছি এটা আবার আপনারা হয়তো ভাবতে পারেন যে এখানে তো দেওয়াই আছে, তাহলে কেন মেনশন করলাম? আমি মেনশন করছি এই জন্য যে আপনারা একটা অ্যাসোসিয়েশনের আদার্সে নিয়ে আসছেন, তিনজনের তিনটা নাম আনছেন, আদার্সে তিনটা নামই হচ্ছে দুই রকম ভাবে আসছে, হ্যাঁ, কিন্তু অ্যাসোসিয়েশন কিন্তু একই। লাস্টে আপনার হলো অ্যানিম্যাল হেলথ সায়েন্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, আর কেউ লেখছেন হচ্ছে বাংলাদেশ অ্যানিম্যাল হেলথ সায়েন্স অ্যাসোসিয়েশন। এই জন্য আমি বললাম আর কি, বুঝতে পেরেছেন? ঠিক আছে। আচ্ছা, সোনিয়া আছেন? জি ভাইয়া। আচ্ছা সোনিয়া, আপনি হচ্ছে সি C14 কোশ্চেনটা করো। C14। হ্যাঁ, C14। আচ্ছা, এক সেকেন্ড ভাইয়া, একটু C14টা বের করে নিই। আচ্ছা, নিম্নে উল্লেখিত বিষয়গুলো বিবেচনায় তারা চাকরি করার জন্য কতটা প্রস্তুত ছিল? হ্যালো। হ্যাঁ বলেন, আমি শুনতেছি, কিন্তু এটা একটু সহজ করে বলেন কিভাবে বলবেন। আচ্ছা, তো আমি ওদেরকে জিজ্ঞেস করবো যে আছে তারা হচ্ছে চাকরি করার জন্য কতটা প্রস্তুত ছিল, হ্যাঁ। তো এই নির্দেশনা হচ্ছে 5 পয়েন্ট স্কেলের মাধ্যমে আপনার মতামত প্রকাশ করুন। মানে ওনার যে 5 পয়েন্ট আছে, আমাদের 1 থেকে 5 পয়েন্ট, এর মধ্যে ওনার নির্দেশনাগুলা বলা লাগবে। যেমন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে মাধ্যমিক স্কুল সম্পূর্ণ করে আসা প্রথমবারের মতো চাকরি অনুসন্ধান কারীরা, তো এর মধ্যে উনি ওনার মতামতটা বলবে। যদি মোটামুটি হয় প্রস্তুত তাহলে সে 4 দিব, নিরপেক্ষ হলে 3 দিব, এইভাবে। দেন হচ্ছে কারিগরি এবং বৃত্তিমূলক স্কুল সম্পূর্ণ করে আসা প্রথমবারের মতো চাকরি অনুসন্ধানকারীরা। হুম, তো সেক্ষেত্রে সোনিয়া, ওনার মতামত যেটাই হবে। আমি একটু এখানে থামাচ্ছি আপনাকে। আপনি জি ভাইয়া। যেটা বহু যেভাবে পড়ে পড়ে করছেন সেটা হ্যালো। মনে হয় আমাদের জন্য একটু হবে, আপনাকে আরেকটু এখানে হতে হবে। আমি এই জন্য প্রশ্ন এখানে করছি যে আপনার C13 আগে একটু আপনি এই জায়গায় নক করা উচিত ছিল, যা আপনার প্রতিষ্ঠানে মাধ্যমিক আর এগুলো প্রবৃত্তিমূলক সম্পন্ন করা, বা যারা প্রথমবার চাকরি অনুসন্ধান করি তাদের নিয়োগ দিয়েছেন কিনা, হ্যাঁ না, দেন আপনি তখন হলো বিষয়গুলো বলবেন। এই জন্যই আমি C14টা আপনাকে করেছি যে আপনি আসলে আর্লিয়ার কোশ্চেনটা লিঙ্কটা বলেন কি। এনিওয়ে, আপনি যেভাবে পড়ে পড়ে বলছেন এভাবে আরেকটু সহজ করে আরেকটু ছোট করে বলার চেষ্টা করবেন, তাহলে আনসার আনতে নিতে সহজ হবে। জি। আচ্ছা, ঠিক আছে, তারপরে আসেন হচ্ছে শারমিন আশা। শারমিন আশা, শারমিন আশা, আপনি কি আছেন লাইন? জি। হ্যালো। হ্যাঁ, আমি শুনছি আপনাকে। জি ভাইয়া। C15 প্রশ্নটা করেন, কিভাবে করবেন। C15 আমি স্ক্রিনে দিয়ে রাখছি, 14-15 দুইটাই দিয়ে রাখছি, আপনি একটু মাথা কাটা। এখন আমি কিছু বিষয় বলবো যে বিষয়গুলোর উপর কোনো নিয়োগপ্রাপ্ত কর্মীদের প্রস্তুতির অভাব ছিল কিনা। এর মধ্যে একটি মাত্র কারণ নির্বাচন করুন। এরপরে নিচে দেওয়া আছে মাধ্যমিক স্কুল সম্পূর্ণ করে আসা প্রথমবারের মতো চাকুরি অনুসন্ধানকারীদের মধ্যে কাজ সংশ্লিষ্ট দক্ষতা এবং প্রতিযোগিতার অভাব, যেমন প্রযুক্তিগত বা কাজ সংশ্লিষ্ট দক্ষতার অভাব, তথ্য প্রযুক্তি কাজ সমাধানের দক্ষতা, দলগত কাজের একটু থামাতে চাচ্ছি। শারমিন, আপনি আমার কোশ্চেনটাকে দেখতেছেন স্ক্রিনে? না ভাইয়া, ক্লিয়ার দেখতে পাচ্ছি না।
ক্লিয়ার দেখতে পাচ্ছেন না সেটা বলবেন না। কোশ্চেনটা আপনি পড়তেছেন, পুরাতন কোশ্চেনটা পড়ে যাচ্ছেন। আমি কিন্তু এই আমরা কোশ্চেনটা তো ক্লিয়ার গতকাল দেখতে পাচ্ছি ভাই। আমি গতকালকে একবার এটা আমি শেয়ার করে আপনাদের দিয়েছি, আজকেও দিয়েছি সকালেও। বাকি সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিনে কোশ্চেনটা? জি ভাই, হ্যাঁ, এখানে আগে 5টা পয়েন্ট ছিল, সেখানে 2টা মনির পয়েন্ট ভাই কমাই দেখতে ফেলাইছেন। পাচ্ছি না। এই আর কি কমাইয়া হ্যাঁ। সিডি রাখছেন। তো ওই জন্য বলতেছি যে পুরাতনটা এখনো পড়তেছেন দুই একজন। আমি কালকে তো একবার দিয়েছি আপডেট হওয়ার পরে, আজকে সকালেও মাইনর একটা জায়গায় একটু আপডেট হয়েছে, সেইটাও আপডেট করে দিয়ে দিচ্ছি। আপনারা এখনো পুরাতনটাই পড়তেছেন। এনিওয়ে আপনার ওই শারমিন, আপনি এই কোশ্চেনটা দেখে রাখেন, আপনার কাছে সবার শেষে আবার আসবে। ওকে ভাইয়া। আচ্ছা, রিমঝিম, হ্যালো। হ্যাঁ রিমঝিম শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া বল। আচ্ছা, আপনি ওই C14 এবং C15 এই দুটো কোশ্চেন করেন। আপনি C15টাই করেন। আচ্ছা ভাইয়া, এখানে হচ্ছে যে নিচের কোন বিষয়গুলোর উপর সদ্য নিষেধাজ্ঞা, ভাইয়া দেখতে পাচ্ছি না, ক্লিয়ার না। তা কালকে থেকে কি কোশ্চেন ডাউনলোড করে একবারও দেখেন নাই? কোশ্চেনটা পড়েন নাই? হ্যাঁ, নিম্ন কোন বিষয়গুলোর উপর সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মীদের প্রস্তুতির অভাব ছিল? একটিমাত্র প্রধান কারণ নির্বাচন করতে, অর্থাৎ প্রতিটি সাবহেডে একটি করে উত্তর থাকবে। এটা হচ্ছে ভাইয়া C14 যেটা আসবে, যদি অভাব থাকে তাহলে এখানে এটা আসবে, C15 আসবে। তারপর হচ্ছে যে যে অভাবগুলো আছে ওগুলোর কারণগুলো বলতে হবে, বলে কি কি সমস্যা ওগুলো জিজ্ঞেস করে মানে চিহ্নিত করতে হবে। হ্যাঁ পারছি পারছি, পেরেছি ভাই। আপনার একটু ক্লিয়ার হন, বুঝছেন? রিমঝিম, আপনি এটা একটু পড়েন, আপনি ভালো করে আবার পড়েন। আচ্ছা, মুক্তার, মুক্তা C19 প্রশ্নটা করেন। হ্যাঁ ভাইয়া, C19 প্রশ্নটা করেন। ভাইয়া এখানে হচ্ছে কোভিড-19 এর ভাইয়া এখানে হচ্ছে কর্মীদের কত অংশ পরিবর্তিত হয়েছে, পার্সেন্টেজটা আনতে হবে। পার্সেন্টেজটা যদি কিসের আনবেন? যদি কর্মীদের পরিবর্তন হয়ে থাকে, মানে যদি কোনো কর্মী হচ্ছে যে হচ্ছে মানে কোনো কর্মীর যদি জব চলে যায় বা নিয়োগ দেয়, এক্ষেত্রে হচ্ছে তাদের পার্সেন্টেজটা আনতে হবে, এটা না? এইটা না, আমাকে জিজ্ঞেস করেন না, আমি বলছি এখানে প্রশ্নটা কে করবেন। ও, এটা হচ্ছে কোভিড-19 এর পূর্বকালীন কর্মীদের কত শতাংশ পরিবর্তিত হয়েছে। তো ভাইয়া এখানে যদি হচ্ছে গিয়ে কোনো কর্মী ছাঁটাই করা হয়, তাহলে কত পার্সেন্টেজ কর্মী আছে, বা যদি নিয়োগ দেওয়া হয়, এই ক্ষেত্রে যে পার্সেন্টেজটা এইটা আনতে হবে। আচ্ছা, ঠিক আছে। মাহমুদা, মাহমুদা আছেন? ভাইয়া মাহমুদা, আপনি D1 D2 দুটো
প্রশ্ন করেন। ওয়ান প্রশ্নটা হচ্ছে যে আপনার প্রতিষ্ঠানে কি বিশ্ববিদ্যালয়ে স্নাতকদের কি প্রয়োজন আছে? যদি তিনি অ্যান্সার হ্যাঁ বলেন তাহলে হচ্ছে হ্যাঁ, হ্যাঁ বললে হচ্ছে আমি D2 তে চলে যাব, আর যদি না বলেন তাহলে হচ্ছে D2 স্কিপ করে D3 তে চলে যাব। তো যদি হ্যাঁ হয় তাহলে D2। হ্যাঁ, তো এই প্রশ্ন হচ্ছে আপনার প্রতিষ্ঠানে আপনার যে কর্মীরা আছেন ওনারা এই যে কৃষি শিল্পের ক্ষেত্রে কোন কোন ধরনের দক্ষতাগুলো ব্যবহার করে, এগুলা আমি মানে কিছু পয়েন্ট আকারে বলবো, আপনি হচ্ছে 5 থেকে 1 স্কেলে আমাকে উত্তরগুলো দিবেন, যেখানে 5 হচ্ছে খুব বেশি ব্যবহৃত হয় আর 1 হচ্ছে একেবারে ব্যবহৃত হয় না। যেমন চাষবাস, তো চাষবাসের উপরে কোনো কোর্স কি আপনার এখানে মানে কিরকম ব্যবহৃত হয়? উনি হচ্ছে যেটা বললেন যে খুব দক্ষতার বেশি ব্যবহার হয় কিনা, চাষবাসের হ্যাঁ ক্ষেত্রে কোনো ধরনের দক্ষতার ব্যবহার হয় কিনা। আচ্ছা, হ্যাঁ, এখানে দেখেন অনেকগুলো পয়েন্ট আছে, তার মধ্যে একুয়াকালচারটা কি বুঝেন? তো আপনি নিজে বুঝেন, যারা এই রিলেটেড চাষাবাদ করে তারা অনেকেই বলতে পারবে। হ্যাঁ, আপাতত আপনি বুঝেন কিনা? হ্যাঁ হ্যাঁ না, একুয়াকালচার হচ্ছে যে জলের মধ্যে চাষাবাদ, যেটা আর কি, যে অনেক সময় দেখা যায় না যে হ্যাঁ হ্যাঁ পুকুর ছাড়াও যেমন ধরেন যে অনেকে আছে এখন বর্তমানে যে বায়োফ্লক একটা চলতেছে, যেখানে হচ্ছে ছাদের উপরে কোনো ড্রামের ভিতরে মাছ চাষ করতেছে এরকম। যাই হোক, ঠিক আছে, কিন্তু পাশে একজনে কিন্তু টিপিং করে বলে দিয়েছে আপনাকে, এটাও আমি শুনছি। কাজেই আপনাকে কিন্তু আর একটু জানতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপরে রুবাইয়াত জামান। জি ভাইয়া। আচ্ছা, রুবাইয়াত D3 D4 এই দুটো প্রশ্ন করুন। কৃষি প্রক্রিয়াজাতকরণ দক্ষতার প্রয়োজনীয়তা রয়েছে কিনা? যদি হ্যাঁ বলে তাহলে D4 চলে যাব, আর হচ্ছে যদি না বলে তাহলে D5 এ চলে যাব। আচ্ছা, এখন D4 এ আসলেন। জি ভাইয়া। D4টা তো আপনার প্রতিষ্ঠানে প্রক্রিয়াজাতকরণ শিল্পের জন্য কি কি ধরনের দক্ষতা ব্যবহারের প্রয়োজন হয় এবং তা কি মাত্রায় ব্যবহৃত হয়? তো এটা হচ্ছে যে মানে 5 স্কেলে বলার জন্য বলবো যে 1 থেকে 5 স্কেল বলতে বলবো যে এখানে হচ্ছে 5 হচ্ছে যে খুব বেশি ব্যবহৃত হয়, 1 হচ্ছে একেবারে ব্যবহৃত হয় না। আচ্ছা, তারপর বলেন। তো মানে তাকে ঠিক না, জিজ্ঞাসা করবো যে সার ব্যবহারের সুপারিশ, যে আপনার এখানে কি খুব বেশি ব্যবহৃত হয় নাকি হচ্ছে হ্যাঁ নাকি একেবারেই ব্যবহৃত হয় না, এইভাবে মানে জিজ্ঞাসা করবো। আচ্ছা, প্রক্রিয়াজাতকরণ শিল্পের বিস্তার ঘটানো, এটার মিনিং কি? আমি বুঝিনি, বলেন। বুঝি নাই রুবাইয়াত, আপনার কথা আমি বুঝতে পারছি না। পণ্য যে মানে হ্যালো হ্যাঁ বলেন। হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। জি ভাইয়া, এখানে হচ্ছে প্রক্রিয়াজাতকরণ বলতে বোঝা যাচ্ছে যে পণ্যের যে মানে গুণগত মান নিশ্চিত করার জন্য যে যে প্রক্রিয়া করা হয়, যে পদক্ষেপগুলো গ্রহণ করা হয় আর কি। আচ্ছা, যাই হোক, কি ভাইয়া কিছুটা কাছাকাছি আছেন আপনি, এইটা কিন্তু মনে একটু হচ্ছে পড়েন।
যাই হোক একটু পড়েন, কোশ্চেনটা পড়েন, আচ্ছা পড়ে রাখেন, আবার ভালো করে একটু পড়েন। আচ্ছা সময় ভাইয়া। ইসলাম, সময় ইসলাম। মুশকিল। আচ্ছা মনে ভাই, জি বলেন। ওই যে সময় ইসলাম মেসেজ পাঠাইছে যে আমার গলা ব্যথা, কথা বলতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে। তাসনিম, তাসনিম জি ভাইয়া। কোশ্চেন করেন E1 E2। জি E1 E2। হ্যাঁ আচ্ছা তো ভাইয়া দাও। কোভিড-19 পূর্বকালীন আপনার প্রতিষ্ঠান কি নতুন কর্মীদের জন্য কর্মস্থলের বাইরে কোনো রকম প্রশিক্ষণের আয়োজন অথবা তহবিল প্রদান করেছেন? যদি হ্যাঁ হয় তাহলে E2 তে যাব, আর যদি না হয় সেক্ষেত্রে E5 এ যাব। আচ্ছা, E2 তে যান, E2 তে E2 হ্যালো, হ্যাঁ বলেন, আমি শুনতে পাচ্ছি। যদি হ্যাঁ হয় তাহলে প্রশিক্ষণটি কত দিনের ছিল? হ্যাঁ, তখন আমরা দিন হিসাব রাখি। তাসনিম, আপনার এখানে দিনের জায়গাটাও উল্টে গেছে, আপনি এখানে দিনের প্রশ্ন আনছেন কেন? আপনি কোশ্চেনটা কি দেখেন না? আমি নতুন মানে মোবাইল কারণে আর কি ডাউনলোড করতে হচ্ছে, মোবাইলে খুলি নেই আর কি। আচ্ছা, বাট আপডেট কিন্তু গতকালকেরটাও এটা ছিল না, আজকের আপডেট এই প্রশ্নটা আপনি যে ডে এর বিষয়টা আনছেন এটা ছিল না। আপনি আবার আপডেট কোশ্চেনগুলো দেখে নিন। আচ্ছা, তাইবা রীতি, তাইবা রীতি আছেন? তাইবা রীতি, দিদি কথা বলেন, দিদি কথা বলেন, তো মাইক্রোফোন অন করছে, কথা বলেন। হ্যালো। জি শুনতে পাচ্ছি, বলেন রীতি, জি, বলেন। আমি কোনটা বলবো? আচ্ছা, হ্যালো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, জি স্যার, এটা তো আছে। আচ্ছা। হ্যাঁ দিদি হ্যাঁ একটু রীতি, আমি ওয়েট করেন, শুনতেছি, আপনি মনে বলেন, করেন আপনাকে একটু একটা ফোনে আছে। প্রশ্ন করেছিলাম, আপনি প্রশ্ন আচ্ছা। করতে থাকেন। আপনি এই প্রশ্নটা করেন E4 E5। E4 E5। হ্যাঁ, দাদা যদিও এটা আরো কয়েকবার অলরেডি 1-2 বার হয়ে গেছে, আমার মনে হয় এখন আর আপনার কোনো রকম হওয়ার কথা না। তারপরে আবার বলছি, আপনি আবার প্রশ্নটা করেন। আমি এভাবে বলবো, ধন্যবাদ। আপনি এই পর্যন্ত অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন। আপনার জন্য আরেকটি প্রশ্ন আছে। আপনার প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয়গুলো মানে
বিশ্ববিদ্যালয় যে সংযুক্ত সেখানে ছাত্রদের দক্ষতা বৃদ্ধির জন্য কোন কোন বিষয়ের দিকে আপনি বেশি নজর দেন? আচ্ছা তো আমি কিছু অপশন যদি সে বলেন সে বলবে, না হলে আমি অপশন দিতে পারি যে আপনি কি যোগাযোগ দক্ষতা, দলবদ্ধতার কাজ, সমস্যা সমাধানের দক্ষতা, এরকম কিছু অপশন দিব। সে যদি বলে হ্যাঁ আমি এটা দেখি বা ওইটা দেখি, তো সেটা বলবে, আমি মাল্টিপল মানে 3টা প্রশ্নের উত্তর নেওয়ার চেষ্টা করব। দেখি না, মানে নজর দেওয়া প্রয়োজন তার কাছে এটার মানে কি বলে দক্ষতা বৃদ্ধির জন্য কোন কোন বিষয়ের প্রতি আরো বেশি নজর দেওয়া প্রয়োজন, সে তার থেকে বলবে যে এই বিষয়গুলোর আরো বেশি এমফেসিস করা বলবো, উচিত। না হলে আমি কিছু অপশন দিব সেটাই। হ্যাঁ ঠিক আছে, আপনার এই সুন্দর সুন্দর করেছেন সুন্দরভাবে। আচ্ছা মনির ভাই, মনির ভাই, বলেন, শুনছি। হ্যাঁ ওই তানভীর আসছে লাইনে। আচ্ছা তানভীর, আপনি চটচট করে খালি চলে যান, কারণ কি? হ্যাঁ জি 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 স্যার। হ্যাঁ চটচট করে চলে যান কেন? নেট তো এমনি ফেসবুকে চ্যাট তো টিকে আছে করতেছে, সেটা চলতেছে না? না আমার ওয়াইফাই প্রবলেম, ডাটা কিনছি মাত্র। ডাটা কিনে আপনি তো আগের থেকে করতে পারতেন, আপনি জানেন আজকে ট্রেনিং, আপনি তো একটু ব্যাকআপ নিয়ে রাখতে পারতেন। এনিওয়ে আপনি প্রশ্ন করেন। জি আপনি প্রশ্ন করেন E6, আপনাকে আবার প্রশ্ন করতে হবে, আমি এটা শেষ করি আবার আপনাকে অন্য জায়গায় নিয়ে যাবো, আপনি এটা করবেন। জি স্যার, আপনার মতে বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের ছাত্রদের দক্ষতা বৃদ্ধির জন্য কোন কোন বিষয়গুলোর উপর আরো বেশি নজর দেওয়া প্রয়োজন? আমি আপনাকে কিছু অপশন দিব, আপনি কাইন্ডলি ওখান থেকে কিছু উত্তর আমাকে দিবেন। ফার্স্ট অফ অল হচ্ছে যোগাযোগের দক্ষতা। থামেন থামেন থামেন, প্রশ্ন আমি কোনটা বলছি? E6 প্রশ্ন কি দেখছেন? আপডেট যেটা দিছি স্যার ওই কোশ্চেনটা তো ডাউনলোড করতে পারি না স্যার। কেন? আজকে সকালেও তো দিছি দুইটা। স্যার ওই যে না তো এই জন্য স্যার আজকে করে নিব। আমি ওয়ার্ড ফাইলও দিছি, তারপরে হলো পিডিএফ ফাইলও দিছি। গতকালকে আপনারা ওয়ার্ড ফাইলে কেউ কমপ্লেন করছেন, তারপরে আমি পিডিএফ ফাইল দিছি। এমন করতে পারেন না কেন? তাহলে কাজ করবেন কেমনে? হ্যাঁ আচ্ছা স্যার, আমি এই যে আপনারটা দেখে বলবো স্যার। হ্যাঁ আমারটা দেখেই বলেন। আচ্ছা স্যার, গ্র্যাজুয়েট শিক্ষা স্যার আপনি তো কোশ্চেন চেঞ্জ করে ফেলছেন। E6 আপনি দেখেন, স্ক্রিনে দেখা যায় কিনা সেটা বলেন। জি স্যার, এখন দেখা যাইতেছে। হ্যাঁ বস আপনি। জি স্যার, গ্র্যাজুয়েট শিক্ষার্থীদেরকে কিভাবে কৃষি শিল্পের চাকুরি এবং একাডেমিক শিল্প যোগাযোগ সংযোগের উৎসাহিত করতে আরো প্রস্তুত করা যায়? আমি আপনাকে কিছু অপশন দিব, আপনি অপশনগুলো থেকে কাইন্ডলি বলবেন। নাম্বার 1 হচ্ছে ইন্টার্নশিপ। এখন না, এখন ধরেন হলো এখানে তো অপশন দেওয়ার কথা বলে নাই, উনি নিজ থেকেই বলবে। সেইটাকে আপনি প্রায়োরিটি বেসিসে আপনি তারপরে উনি হয়তো একাধিক উত্তর বলতে পারেন। আগে দেখেন হচ্ছে উনি কি বলে, যদি না বলে তারপরে আপনি একটা একটা বলেন। সেটাকে উনি এখানে আবার দেখেন যে র্যাঙ্কিং এর কথা বলা হয়েছে, কোনটাকে উনি প্রায়োরিটি আগে দেখেন। ঠিক আছে? জি স্যার। আচ্ছা আপনাকে আরেকটা প্রশ্ন করতে হবে, আপনি F1 প্রশ্ন করবেন। F1 আচ্ছা স্যার, আপনি কাইন্ডলি একটু F1 এই দেখেন স্ক্রিনে দেওয়া আছে। আচ্ছা স্যার, আপনার মতে আপনার ব্যবসা এবং বৃদ্ধির ক্ষেত্রে নিম্নে উল্লেখিত শ্রমিক সম্পর্কিত সমস্যাগুলো কতটা প্রকট বলে আপনি মনে করেন? আমি স্যার 5 to 1 স্কেলে বলবো স্যার। 5 হচ্ছে কোনো সমস্যাই নয়, আর 1 হচ্ছে স্যার খুব সমস্যা। আমি আপনাকে কিছু অপশন দিব স্যার, ওখান থেকে আপনি 5 to 1 স্কেলে বলবেন। জি নাম্বার 1 হচ্ছে স্যার কর্মসংস্থানের সুরক্ষা আইন। এখানে তখন সে আমাকে যে কোনো একটা দিবে, যদি মোটামুটি সমস্যা তাহলে 2, বা কোনো সমস্যাই নয় তাহলে 5। মানে আমি ওই স্কেল অনুযায়ী সে যেভাবে বলবে ওইভাবে আমি তার ওইটা ফিল আপ করবো স্যার। দেন নাম্বার 2 হচ্ছে দক্ষ শ্রমের প্রাপ্যতা। ওইখান থেকে যে কোনো স্যার 5 to 1 স্কেলে যেটা বলবো ওটা। পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন শ্রমিক প্রাপ্তি, ওইখান থেকেও স্যার যেটা নিব ওটা। অতিমাত্রায় শ্রমিকদের চাকরি পরিবর্তন, ওই 5 to 1 স্কেলে সে যেটা বলবো ওটা থেকে আমি একটা নিব। সামগ্রিকভাবে মজুরি কাঠামো। দক্ষ শ্রম বলতে কি বোঝায় সেটা বলুন। বুঝি নাই স্যার।
দক্ষ শ্রম বলতে কি বোঝেন আপনি? স্যার যেমন দক্ষ শ্রমের প্রাপ্যতা মানে স্যার অনেকে আছে অনেক কাজ করে যে সে একদম সিরিয়াসলি ভাবে কাজ করে আর কেউ অন্যরকম, ওইটাই স্যার মানে কাজটা সে সঠিকভাবে করছে কিনা বা করবে কিনা। না, এটা কি দক্ষ শ্রমের প্রাপ্যতার মধ্যে আপনি যেটা বলছেন এটা হয় রিলেট করে? দক্ষ শ্রম বলতে কি বুঝে? ধরেন ধরেন হলো আমি ওই মাছ চাষের বিষয়ে যদি মনে করেন জিজ্ঞেস করেন একজনকে, হ্যাঁ, তো তার এখানে তো মনে করেন হলো ওই এই রিলেটেড যারা কাজ করে কেবল তার সেই সব মানে কি বলে শ্রমিকদেরটাই তো বোঝাবে যে যারা এখন এইখানে যদি আপনার হলো অন্য কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসে, হ্যাঁ, সেটা কি দক্ষ শ্রমের মধ্যে পড়বে? আপনার ধরেন কথার কথা আপনাকে যদি বলি যে আমি বলছি কি দক্ষ শ্রম বলতে আপনি কি বুঝেন সেইটা? জি স্যার, দক্ষ শ্রম বলতে স্যার আমি যেটা এক্সপ্লেন করলাম স্যার, এটা বলতে স্যার আমি এটা বুঝি। আচ্ছা, এখন মনে করেন হলো কথার কথা যে একটা ইটভাটার কাজে নেওয়া যদি আপনাকে দিয়ে দেওয়া হয়, তাহলে আপনি ইট বানাইতে পারবেন? সেক্ষেত্রে কি আপনি দক্ষ শ্রম হিসাবে ওখানে বিবেচিত হবেন? না স্যার, যদি নতুন হয় তাহলে তো স্যার ওটা হবে না, দক্ষ শ্রমিক হিসেবে হবে না স্যার। হ্যাঁ, সেটাই আপনাকে বুঝতে হবে, সেটাই যে যে শিল্পের সাথে যে ইন্ডাস্ট্রি জড়িত, সেই শিল্পের সাথে জড়িত যারা আপনার হলো শ্রমিক আছে, হ্যাঁ, যারা দক্ষ, তাদেরকেই বোঝায় কেবল। ঠিক আছে, আপনি থাকেন। আচ্ছা, আমাদের বাকি ছিল আর কে কে? আপনি কি আসছেন না? আমার মনে হয় আমি বাকি আছি। আচ্ছা, হ্যাঁ, আতিক বাকি আছে। আচ্ছা, সবার শেষে আমি সুপারভাইজারদের কাছে আসবো, তারা যেন মনে করেন না আপনারা ওই ওখান আচ্ছা, থেকে আমার মনে হচ্ছে যে আমি বাকি আছি, কিন্তু আপনি কিছু প্রশ্ন করতে করার জন্য বলেন। আচ্ছা, টিটু। ও আচ্ছা, আজিজ শাহিন ভাই, আপনি তো এর আগেও যেহেতু রেসপন্স করছেন এই জন্য আমি নক করতেছি না। আচ্ছা, এখন জিজ্ঞেস করলেন এই জন্য বললাম, যদি মনে হয় ঠিক আছে। আচ্ছা, আতিক, আপনি ওই B3-র 6 নম্বর অপশন সমবায় বলতে আপনি কি বুঝেন সেটা বলুন। হ্যাঁ, B3-র অপশন সমবায়, এই সমবায় বলতে কি বুঝেন? আমি শুধু যে খালি হলো প্রশ্ন করতে পারেন কিনা এটা জিজ্ঞেস করছি তা না, এর ভিতরে যে কোন কোন বিষয়গুলো আমার মনে হয়েছে যে আপনাদেরকে জিজ্ঞাসা করতে আমি সবগুলো জিজ্ঞেস করছি। সমবায় বলতে হচ্ছে একটা সমিতির মতো যেখানে কিছু কিছু সদস্য। জি, হ্যালো। হ্যাঁ, বলেন শুনছি। সমবায় হচ্ছে একটা সমিতির মতো যেখানে কিছু সদস্য একত্রিত হয়ে কোনো একটা কাজ করে। তারপরে আরো কিছু ছিল, কন্ডিশন ছিল, যেখানে তাদের একটা ফিক্সড কিছু থাকবে, একটা চাঁদার লিমিট থাকবে, আরো কিছু রুলস থাকবে, সেটাই হচ্ছে সমবায়। যাই হোক, কাছাকাছি আছেন, কিছু অংশ এখনো বাদ রাখছেন। আমি গতবার কিন্তু এটা বলে দিয়েছিলাম, হ্যাঁ, যে অবশ্যই তাদের হলো শেয়ারের একটা অংশ কিনে নিতে হবে, একটা নির্দিষ্ট হারে শেয়ার থাকবে, সেটার অংশ কিনে নিতে হবে। আচ্ছা, ভাই কোশ্চেন করবো? প্রশ্ন করবেন আপনি? হ্যালো, জি বলছেন কোশ্চেন করবো এখান থেকে? হ্যাঁ হ্যাঁ করেন, আপনার কোনো কোশ্চেন থাকলে করেন। জি ভাই, বুঝতে পারিনি। আপনার কি কোনো প্রশ্ন আছে? আমি বলছি কি আমি এখান থেকে কি কোশ্চেন করে যাব? না না না, আমি যেটা করেছি সেটার আমি আনসার পেয়েছি।
ভাই কালকে যেটা দিছিলেন ওইটা তো মানে ডাউনলোড করতে পারিনি, হচ্ছিল না। আজকে সকালে একবার দিছি, আপডেট ভালো যে করে ফাইলটা। দেখিনি। আজকে সকালেও দিছি, আজকে আপডেট করে সর্বশেষ দিছি। একটু মাইনর আপডেট ছিল, সেটাও আপডেট করে দিছি, দেখিনি। দেখা যাচ্ছে আচ্ছা এটা তো মনির ভাই আপডেট কোন কোন কোশ্চেন, হ্যাঁ মনির ভাই হ্যালো, হ্যাঁ বলেন, শুনছি। হ্যাঁ কোন কোন কোশ্চেনটা শর্ট করা হয়েছে ওইটা যদি একটু জানতে পারতাম। আচ্ছা এটা সেটা বলেন সময় না আসো, এখনো। আমি এমনি বলে দিব। আর সময় আসো, ঠিক আছে। আমার সময় আসো, তখন আমি এমনি বলে দিব। আচ্ছা শারমিন আশা, আপনার কাছে আবার আসছে। শারমিন আশা, নেই। আচ্ছা এখন সবার হ্যাঁ আশা, আপনি কথা বলেন, মাইক অন করছে, কথা বলতেছেন। বলতে পারি। হ্যালো, হ্যাঁ বলেন, আমি শুনছি। আপনি কি আছেন লাইনে? জি। আচ্ছা যদি থাকেন তাহলে আপনি C1 C2 প্রশ্নটা করেন। ওকে। C1 C2। C1 হলো কোভিড-19 পূর্বকালীন আপনার প্রতিষ্ঠান কি কোনো পূর্ণকালীন অথবা খণ্ডকালীন পদে নিয়োগ দিয়েছেন? এখানে যদি হ্যাঁ হয় তাহলে C2 তে যাব এবং যদি না হয় তাহলে C16 এ যাব। আচ্ছা C2 তে এখানে আমি হ্যাঁ বললাম, আপনি ওকে। আমি হ্যাঁ বললাম, আপনি C2 তে আসেন। কর্মী C2 নিয়োগের প্রশ্নটা ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানের জন্য নিম্নের বিষয়গুলো কতটুকু গুরুত্বপূর্ণ এবং এই বিষয়গুলো আপনি 5 to 1 স্কেলে বলবেন। আমি এখন আপনাকে বিষয়গুলো বলছি। প্রার্থীর আচ্ছা শিক্ষাগত যোগ্যতা, এটা কি খুবই গুরুত্বপূর্ণ নাকি মোটামুটি গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ নয় নাকি একদমই গুরুত্বপূর্ণ নয়? good। আচ্ছা এরপরে একাডেমিক ফলাফল, ঠিক আছে, ঠিক আছে শারমিন। আচ্ছা নেক্সটটা বলবো ভাইয়া? না, সুপারভাইজার টিম 1 এর, যদিও আপনি পার্টিসিপেশন করেছেন, তারপর টিম 2 তে যাব। সোহানা, হ্যালো হ্যাঁ সোহানা, ভাইয়া। সোহানা আপনি হলো C11 C12 এটা ডাউনলোড করে বলেন। C11 C12। আচ্ছা, কোভিড-19 এর আগে মানে করোনা ভাইরাসের আগে আপনার প্রতিষ্ঠানের নিম্নে উল্লেখিত পেশার কতজন কর্মী নিয়োগ করেছিলেন? ম্যানেজার কতজন নিয়োগ করেছিলেন বা পেশাজীবী কতজন নিয়োগ করেছিলেন? কারিগরি ও সহযোগী পেশাজীবী আপনি কতজন নিয়োগ করেছিলেন? দাপ্তরিক সহায়ক কর্মী, সেবা এবং বিক্রয় কর্মী কতজন নিয়োগ করেছিলেন? কারখানা ও মেশিনারি অপারেটর এবং সংযোজনকারী বা প্রাথমিক পেশা বা এর বাইরেও কি আপনি অন্য কোনো পদে বা অন্য কোনো পোস্টে কি কোনো কর্মী নিয়োগ করেছিলেন কিনা? আর মহিলা কর্মী C12, এরপরে সে অ্যান্সার দিবে, এরপরে C12 এ যাব যে মহিলা কর্মী নিয়োগের ক্ষেত্রে কোন বিষয়গুলো কতটা প্রভাবিত করে, মানে মহিলা কর্মী নিয়োগের সময় আপনারা কোন জিনিসগুলো বেশি মাথায় রাখেন? মহিলা কর্মীদের কারিগরি পেশাগত, আচ্ছা, নির্দেশনা অনুযায়ী বেশি প্রভাবিত করেছে, কোনো প্রভাব নেই। সোহানা থামেন, হ্যালো, এখানে কি দেওয়া আছে সোহানা? জি 5 পয়েন্ট স্কেলে, হ্যাঁ হ্যাঁ 5 নির্দেশনাটা কি যে 5 পয়েন্ট স্কেলে দেওয়া, 5 হচ্ছে বেশি প্রভাবিত করেছে, 1 প্রভাবিত, হচ্ছে কোনো প্রভাব এক নেই। হচ্ছে কোনো প্রভাব হ্যাঁ নেই। সেইটা আপনি বলেন। মহিলা কর্মীদের কারিগরি এবং বা পেশাগত দক্ষতার অভাব থাকে, এটা কি এটা কতটুকু প্রভাবিত করেছিল?
বা এটা আপনি কতটুকু মাথায় রেখেছিলেন কর্মী নিয়োগের ক্ষেত্রে? মহিলা কর্মীদের পারিবারিক দায়বদ্ধতা ও সীমাবদ্ধতার জন্য তাদের সাথে কাজ করার চ্যালেঞ্জ, এই ব্যাপারটাই আপনি কতটুকু আপনাকে কতটুকু প্রভাবিত করেছিল? তারপর নিরাপত্তার বিষয়ে আপনি কতটা গুরুত্বের সাথে দেখেছিলেন? কর্ম এলাকা, এই এই ব্যাপারটা আপনাকে কতটুকু প্রভাবিত করেছিল? নারীরা মাতৃত্বকালীন ছুটি এবং কর্তনকৃত কর্মঘণ্টা উপভোগ করে, এই ব্যাপারটাই আপনি কতটুকু গুরুত্ব দিয়েছিলেন মহিলা এখানে কর্মী গুরুত্ব নিয়োগে? কেন? একই কোশ্চেনে দুইভাবে কথা বলেন কেন? প্রভাবিত হলে প্রভাবিত, আপনি আবার এখানে গুরুত্বের বিষয় আসবে। আচ্ছা, মহিলাদের আপনি প্রথম বেশি থেকে তো মাত্রায় একভাবে বলতেছেন। আচ্ছা, হ্যাঁ, মহিলাদের বেশি মাত্রায় চাকরি পরিবর্তনের প্রবণতা, এটা আপনাকে কতটুকু প্রভাবিত করেছিল? তারপর মহিলা আচ্ছা, কর্মীদের এখানে কর্ম কর্তনকৃত কর্মঘণ্টা বলতে কি বোঝেন? মানে হাফ ডে ছুটি, এরকম যে আমার এখানে কি হাফ ডে ছুটির কথা বিষয় লেখা আছে? নারীরা মাতৃত্বকালীন ছুটি এবং কর্তনকৃত কর্তনকৃত কর্মঘণ্টা কর্মঘণ্টা উপভোগ মানে করে। তার টোটাল, আচ্ছা তার টোটাল যেই কাজের সময়টা আছে সেইখান থেকে সে কোনো লিভ নিয়েছিল কিনা, বা তার কাজের সময়টা সে মিনিমাইজ করার চেষ্টা করেছিল কিনা? আচ্ছা, আমরা কর্তনকৃত বলতে আমরা কি বুঝি সেটা বলুন। কর্তনকৃত মানে কাট করা, কোনো কিছু মিনিমাইজ করা। এখন হলো যে এখানে বলা হয়েছে নারীরা মাতৃত্বকালীন ছুটি এবং কর্তনকৃত কর্মঘণ্টা উপভোগ করে। এখন স্বাভাবিকভাবে একজন পুরুষ লোক যখন চাকরি করে তার একটা নির্দিষ্ট কর্মঘণ্টা, সেক্ষেত্রে হচ্ছে যে হ্যালো মনির ভাইয়া, মেয়েদের শুনতে ক্ষেত্রে পাচ্ছেন না কিছু? শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, কম শোনা যাচ্ছে ভাই, কম শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো, হ্যাঁ এখন শোনা যাচ্ছে। আচ্ছা, এখানে কি বলছে? কর্তনকৃত কর্মঘণ্টা। কর্তনকৃত কর্মঘণ্টা বলতে আমরা কি বুঝি? যে স্বাভাবিক যে কর্মঘণ্টা আছে সেখানে হয়তো পুরুষ লোকেরা 9 ঘন্টা কাজ করে, কিন্তু মহিলাদের ক্ষেত্রে হয়তো তার বিশেষ কোনো একটা সুবিধা নিয়ে সে 3 ঘন্টা 4 ঘন্টা কম কাজ করলো, অথবা হলো মাতৃত্বকালীন যে ছুটিটা, সেই ছুটিটা কিন্তু সে বুক করতে পারে বা তাকে এই সময়ের জন্য আপনার ফিল করতে হয়। ঠিক আছে? জি ভাইয়া। মনির ভাই, এখানে কি আমি একটু কথা বলবো? এই যে কর্তনকৃত কর্মঘণ্টা উপভোগ করা, এটা আমি যতটুকু বুঝছি যে মাতৃত্বকালীন ছুটির সময় যে তার সে সময়টা কাটায়, এইটা কতটুকু তার কাজকে প্রভাবিত করে, তার কাজকে কতটুকু মানে ডিস্টার্ব করছে আর কি, কতটুকু প্রভাবিত করছে, বিষয়টা কি তাই? এখানে মাতৃত্বকালীন ছুটি সেটা তো বুক করে, সেটা তো হ্যাঁ, বাধ্যতামূলক এবং মাতৃত্বকালীন সরকারি ছুটির নিয়ম সময় তো আছে। একটু বেশি কর্মঘণ্টা উপভোগ করে, তাই না? এবং কর্তনকৃত কর্মঘণ্টা কি, যেমন হলো স্বাভাবিক যে কর্মঘণ্টা আছে সেখানে যদি মনে করেন একটা কর্মী বা একটা শ্রমিক তার 8 ঘন্টা ডিউটি করার কথা, সে হয়তো একজন পুরুষ শ্রমিক সে 8 ঘন্টায় ডিউটি করলো, কিন্তু একজন মহিলা মানুষ তার হয়তো আরো বিশেষ কিছু কারণে সে আরো 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে চলে গেল, অথবা হলো আরেকটা বিষয় আছে যে মেয়েদের ক্ষেত্রে স্পেশালি কিছু 1-2 দিন ছুটি দেওয়া থাকে, সেই ক্ষেত্রে তাকে হলো এটার জন্য কোনো রকম কর্মঘণ্টা কর্তন করা হয় না। আর বিশেষ করে আমি একটা বিষয় বলে রাখি যে উগান্ডাতে প্রতি মাসেই মহিলাদেরকে 2 দিন তাদেরকে ছুটি দেওয়া হয়, সেটা তারা এটাকে বলে মা দিবস, 2 দিন। তো সেই ক্ষেত্রে তাদেরকে এই যে কর্মঘণ্টা সেটা কোনো রকম কর্তন মানে তাদের স্যালারি থেকে কাটা হয় না বা এরকম কিছু না, তাদের যে প্রাপ্য সেটা দেওয়া হয়, সেটাই বোঝাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, বিষয়টা তাই। মানে হ্যালো, তার স্বাভাবিকভাবে হলো তার কর্মঘণ্টার থেকে কেটে দেওয়ার কথা, মানে তার স্যালারি কেটে দেওয়ার কথা, কিন্তু অ্যাজ এ ফিমেল হিসাবে তার এখানে
তাকে তার একটু হলো সুবিধা দেয়া হচ্ছে, গভর্নমেন্টটাকে এটা কর্তন কতটুকু করা প্রভাব কর্তন প্রভাব করা ফেলে? হয় হ্যাঁ, না, বুঝতে সে পেরেছি। সে সেটা উপভোগ করে, বুঝছেন ও সেটাই হো, ও। হ্যাঁ, বুঝতে পেরেছি। জি, জি ভাই। বুঝতে পেরেছেন? আচ্ছা। মনির ভাই, মাঝে মাঝে একেবারে মানে শব্দ শোনাই যায় না। আজিজ, আজিজুর রহমান আছেন? সুপারভাইজার? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যালো। আজিজ, হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই। জি। আচ্ছা, আপনি প্রশ্ন করেন C14, ভাইয়া হুম C13, C13, C14। C13 কোশ্চেনটা হচ্ছে যে কোভিড-19 পূর্বকালীন বা হচ্ছে 2019 সালে আপনার প্রতিষ্ঠান মাধ্যমিক বা কারিগরি বা বৃত্তিমূলক অথবা বিশ্ববিদ্যালয় সম্পন্ন করা প্রথমবারের চাকরি সন্ধানকে কি নিয়োগ দিয়েছেন কিনা? যদি উনি হ্যাঁ বলে তখন আমরা C14 এ যাব, আর না বলে তাহলে C16 এ যাব। দেন C14 C14 হচ্ছে যে আমি আপনাকে কিছু বিষয় বলবো, বিষয়গুলো বিবেচনায় তারা চাকরি করার জন্য কতটুকু প্রস্তুত ছিল আমাকে 5 পয়েন্ট স্কেলে বলবেন, যেখানে 5 হচ্ছে খুব বেশি প্রস্তুত ছিল, 1 হচ্ছে একদমই প্রস্তুত ছিল না। ঠিক আছে, দেন হচ্ছে আমি ওনাকে বলবো যে মাধ্যমিক স্কুল সম্পূর্ণ করে আসা প্রথমবার মতো চাকরি অনুসন্ধানকারীরা কতটুকু প্রস্তুত ছিল, তখন উনি বলবে যে যতটুকু প্রস্তুত ছিল আমি ওটাই নিব। আচ্ছা, তারপরে একজনকে মোতালেব তো বলছেনই, আব্দুল্লাহ আল মুর্শেদ। জি ভাইয়া। আব্দুল্লাহ আল মুর্শেদ হ্যাঁ, আচ্ছা। আছেন না? আচ্ছা, আপনি হ্যালো। হ্যাঁ মুর্শেদ, আমি শুনছি। আপনি প্রশ্ন করেন হচ্ছে D9, D10। আব্দুল্লাহ আল মুর্শেদ, জি। আপনি D9, D10, D9, D for ঢাকা, ঢাকা 9। আপনার প্রতিষ্ঠানে কৃষি বিপণন ও পরিচালনা সম্পর্কিত স্নাতকদের প্রয়োজন আছে কিনা? যদি হ্যাঁ হয় তাহলে D10, যদি না হয় তাহলে দিয়ে দিবেন। তারপর হচ্ছে যদি হ্যাঁ হয় তাহলে আমি টেনে গেলাম। তারপর হচ্ছে আপনার প্রতিষ্ঠানে কোন ধরনের কৃষি বিপণন এবং পরিচালনা দক্ষতা ব্যবহার করে? আমি নিচে আপনাকে কিছু বিষয় বলবো, এই বিষয়গুলো আমাকে জানাবেন। এই আপনার প্রতিষ্ঠানে কৃষি বিপণন পরিচালনা দক্ষতা ব্যবহারের ক্ষেত্রে কোন কোন মাত্রায় ব্যবহৃত হয়? এখানে 1 থেকে 5 স্কেল। 1 হচ্ছে খুব বেশি ব্যবহৃত, 5 হচ্ছে খুব বেশি ব্যবহৃত হয়, মোটামুটি ব্যবহৃত, নিরপেক্ষ, মোটামুটি কম ব্যবহৃত হয়। এখন ফার্স্ট আমরা বলতেছি নাকি কৃষি বিপণন, এই বিষয়টা আপনার প্রতিষ্ঠানে কতটুকু ব্যবহৃত হয়? উনি যদি বলে খুব বেশি, আমি একটু ওনাকে ধরাই দিব আর কি ফার্স্টে, যে খুব বেশি মোটামুটি, নাকি মোটামুটি কম, নাকি একবারেই না। তারপর হচ্ছে প্রচার এবং বিজ্ঞাপন, এই বিষয়টা আপনার প্রতিষ্ঠানে বিপণন ব্যবহৃত বলতে হয়। কি বুঝেন? বিপণন বলতে কি বুঝেন? কৃষি বিপণন হচ্ছে কৃষি বিপণন হচ্ছে আপনার কৃষি পণ্য বিপণন, আমরা যেটা বোঝাই আর কি, মার্কেটিং, ওটাই বিপণন। দোকান, বিপণন বলতে দোকান বা প্রতিষ্ঠানকে মানে মার্কেটিংটাই বোঝায় আর কি, বিপণন যত সম্ভব। বিপণন আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে কৃষি বিপণন মানে কি হলো, এটা বলা হচ্ছে কৃষি পণ্যের যে মার্কেটিংটা সেটাকে বোঝাচ্ছে। আচ্ছা, হ্যাচারি ব্যবস্থা বিপণন বলতে সাধারণত দোকান বা মার্কেট গুলাকে
হ্যাঁ আচ্ছা, হ্যাচারি ব্যবস্থাপনা। আচ্ছা আচ্ছা, হ্যাচারি ব্যবস্থাপনাটা মেনলি হ্যাচারি একটা হ্যাচারির মধ্যে একটা প্রতিটা প্রতিষ্ঠানে কিন্তু ব্যবস্থাপনা একটা পরিচালনা করতে, হ্যাচারি পরিচালনা করতে আপনার ব্যবস্থাপনা প্রয়োজন হয়। মানে ম্যানেজমেন্ট যেটা আমরা একবারে সহজ ভাষায় আর কি, হ্যাচারি ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা ওইটাই আর কি, একটা এখানে একটা হ্যাচারি ব্যবস্থা আর কি, সম্পূর্ণ প্রতিষ্ঠানের কাজ কর্মগুলোটা হ্যাচারি ব্যবস্থাপনা, একটা হ্যাচারির সম্পূর্ণ কাজ করার সময় হ্যাচারি ব্যবস্থাপনা। ঠিক আছে। ব্যবস্থাপনা তো অনেক বিষয়, বড় একটা বিষয়, ছোট না তো। মনির ভাই, সোনিয়াকে মনে হয় জিজ্ঞেস করেন নাই। না, করা হয়েছে, সোনিয়াকে জিজ্ঞেস করা হয়েছে। আচ্ছা, এখন হলো আপনাদের সবার প্রতি আমার অনুরোধ, সেটা হচ্ছে যে আপনাদের যে 30 জন আছে, এই 30 জনের মধ্যে এখন আমাকে বলেন কে কে এখনো কোশ্চেন বুঝেন নাই এবং কোন কোশ্চেন বুঝেন নাই, প্রথম থেকে শেষ অবধি। এই ভাই, আমি আর থাকবো না বেশিক্ষণ। আমি একটু শুরুতেই বলবো, আমি এই কোশ্চেনটা বুঝে নাই, আমাকে বকা দেওয়ার না আগে, সরি। ঠিক আছে, আমি এই না না না, কোশ্চেনটা এখানে সরি হচ্ছে কিছু নাই। শোনেন, এটা সবার ক্ষেত্রে বলতেছি। আপনারা যে ওই কোনো কিছু বলবো নিজে নিজে মনে করিয়া কোনো কিছু জিজ্ঞেস করবেন না, এরকম বলতে না করেন। আমি বারবার বলতেছি, আমার কাজে না হচ্ছে না, এটা। সেই জন্যই তো ভুল কোনো কিছু ওই নিজের মনে রাইখা মনের ভিতরে পুষবেন, পরে আবার বলবেন যে না এই জিনিসটা তো এরকম ব্যাক ছিল, এরকম যেন না হয়। খবরদার, না না, একটা জিনিস একবার না 100 বার জিজ্ঞেস করেন। আচ্ছা, আমার থ্যাংক কাজই ইউ। হচ্ছে এটা আপনাকে বলা। আচ্ছা, আমি বলি এটা হচ্ছে G1 G2 G3। আচ্ছা, G1 G2 G3, ভালো কথা, হ্যাঁ, সুন্দর প্রশ্ন। তিনটা তিনটা। তিনটা হ্যাঁ আমি আবার বলতেছি, আপনারা সবার জন্য শুনে রাখেন। তো এই মডিউলটা কি, যে উচ্চ প্রযুক্তি সম্পন্ন কৃষি সংক্রান্ত দক্ষতার চাহিদা। তো আপনি তাকে জিজ্ঞেস করবেন যে আপনার প্রতিষ্ঠান কি আরো উন্নত প্রযুক্তি ব্যবহারের দিকে অগ্রসর হওয়ার কোনো চিন্তা ভাবনা আছে কিনা, অথবা আপনি কোনো আরো আপডেট টেকনোলজিতে যাবেন কিনা, সোজা কথা যদি আমরা বলি, হ্যাঁ, ব্যবহারের দিকে যাবেন কিনা। সে বললো হ্যাঁ। হইলে নিম্নের যে প্রযুক্তিগুলো আছে, সেটা কোন কোন প্রযুক্তিগুলি উনি ব্যবহার করতে পারবেন বলে মনে করেন, তখন নিচের যে প্রযুক্তিগুলোর কথা বলা হচ্ছে, সেই প্রযুক্তিগুলো একটা একটা বলবেন যে কি প্রক্রিয়াজাতকরণ বা যান্ত্রিকীকরণ অথবা জৈব কামার, সেটা আপনি ব্যবহার করবেন কিনা, হ্যাঁ বা না। তারপরে নতুন হাইব্রিড বা জিএম ফসল বা এই ক্ষেত্রে সেটা উনি ব্যবহার করবেন কিনা, হ্যাঁ বা না। নিবিড় চাষ, এটার ইংলিশে দেখেন আছে যে ইনসেন্টিভ হারভেস্টিং, তো সেটা উনি করবেন কিনা, হ্যাঁ বা না। তারপরে হলো আধুনিক চাষাবাদ, সেটা করবেন কিনা, হ্যাঁ বা না। তারপর প্রসেসিং এর ক্ষেত্রে সর্বস্তরে আধুনিকায়ন, সেটা উনি হ্যাঁ করবেন কিনা, হ্যাঁ বা না। এইভাবে একটা একটা আপনি তার কাছ থেকে নিলেন। G3-তে এসে, G2-তে কেবলমাত্র যেসব আপনার বিষয়ে সে ব্যবহার করবে বলে হ্যাঁ বলেছে, G3-তে এসে কেবল তাকে জিজ্ঞেস করবেন যে এই যে প্রযুক্তি ব্যবহারের কথা আপনি বলেছেন 1 নম্বরে, প্রক্রিয়াজাতকরণ বা যান্ত্রিকীকরণ, সেটা আসলে কিসের জন্য ব্যবহার করবেন। সেটা কি জলবায়ু পরিবর্তনের কারণে ব্যবহার করবেন, না আপনার হলো শ্রম সেভ করার জন্য, না আপনার উৎপাদন বাড়ানোর জন্য, না নতুন করে কোনো একটা মার্কেট সৃষ্টি করার জন্য করবেন। কেবলমাত্র G3-তে এসে সেটাই আপনি মানে G2-তে যেগুলো হ্যাঁ বলবে, G3-তে এসে সেগুলো সম্পর্কে জিজ্ঞেস করবেন, এবং সেটা কোন রিজনে উনি ব্যবহার করবে সেটা বলবে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, এবার আমি একটু বলবো আপনাকে। হ্যাঁ বলে। হ্যাঁ, আমি একটু বলি। G1-এ হচ্ছে সে উন্নত কারিগরি ব্যবহার করবে কিনা, ঠিক আছে। উন্নত প্রযুক্তি যদি ব্যবহার, হ্যাঁ, উন্নত প্রযুক্তি ব্যবহার করবে কিনা, যদি ব্যবহার করতে চায় তাহলে কোন কোন প্রযুক্তিগুলো ব্যবহার করতে চায়, এবং 3 নাম্বারটা হচ্ছে কি কারণে এই প্রযুক্তিগুলো সে ব্যবহার করতে চায়। এই তো, রাইট। থ্যাংক ইউ। সহজ করে বললে বিষয়টা এরকম। না, আমি সহজ করে এরকম করে বলবো, যদি আমি ইন্টারভিউ করি
এই জায়গাটা আমার একটু এই যে জলবায়ু পরিবর্তন, শ্রম সঞ্চয়, এই বিষয়গুলো আমার মাথায় ঢুকছিল না, সেই জন্য একটু জিজ্ঞেস করার। আচ্ছা, আর কারো কিছু? একদম আমি বারবার বলতেছি প্রথম থেকেই, হ্যাঁ মনির ভাইয়া। তো এরকম কোনো বিষয়। হ্যাঁ বলেন। হ্যাঁ মনির মনির ভাইয়া, আমার জি2 তে একটা কোশ্চেন ছিল। এটা পাইলটের পর আমি অফিস থেকে যে ফোন দিয়েছিল তাকে আমি বলেছিলাম যে এখানে দেখা যাচ্ছে যে একজন লোক তার শুধুই করতে পারবে, যে সে বলে যে আমি 1 নাম্বার যে প্রক্রিয়াজাতকরণ, এটা সে মানে করবে, জলবায়ু পরিবর্তনের জন্য সেইটা ব্যবহার করবে প্রযুক্তিটা, বাকিগুলো সে কোনোটাই ব্যবহার করবে না। মানে 2 থেকে 8 পর্যন্ত। না, কিন্তু আমি সেখানে সফটওয়্যারে কোনটা ক্লিক করব? আপনার সফটওয়্যারে তো আপনার ওইভাবেই আছে যে 1 নাম্বারটা আপনি যখন হলো হ্যাঁ বলবে, বাকিটি না বলবে, বাকিটি নাতে আপনি দিবেন। তারপরে আপনার ওই সফটওয়্যারই আপনাকে বলে দিবে যে 1 নম্বরে হ্যাঁ বলছে, ওই 1 নম্বরটাই আপনাকে শো করবে। তখন বলবে যে এই 1 নম্বরটা যে আপনি বলছেন, এই 1 নম্বরটা আসলে কি কারণে, কোন রিজনে আপনি এটা ব্যবহার করবেন, সেটা কি আপনার জলবায়ু পরিবর্তনের কারণে করবেন, না লেবার সঞ্চয় করার জন্য, না উৎপাদন বাড়ানোর জন্য, বা না নতুন বাজার সৃষ্টি করার জন্য? আচ্ছা, আমি বলতেছি যেখানে মনে করেন একজন লোক শুধু মাছের কাজ করে, মাছ নিয়ে কাজ করে, আমদানি রপ্তানি করে, তাকে তো আমার এই পরবর্তীতে নিবিড় চাষ করে কিনা এটা তার তো জিজ্ঞেস করা দরকার নেই। না, উনি জানার চেষ্টা করেন, একটা উনি বললো আপনি একটা নিয়ে বেরোয় গেলেন তা না, এখানে তো এটা বলা হয় না। এখানে প্রত্যেকটা ক্ষেত্রে তাকে আপনি জিজ্ঞেস করেন, সে না বললে আপনি নাম দিবেন, কিন্তু আপনি ওই একটা বলছে আপনি বেরোয় যাবেন এরকম ছিল না। না, আমি বলতেছি যে লোক শুধু মাছ নিয়ে কাজ করে, তাকে তো মানে আমদানি রপ্তানি করে, তাকে কি আমার নিবিড় প্রশ্নটা তো। হ্যালো, আরে বাবা, আপনি যে আমদানি রপ্তানি করে, হ্যাঁ, এইখানে তো যদি সে এখানে প্রযুক্তির ব্যবহারের কথা বলছে, এখন প্রযুক্তির ব্যবহারটা যে আমদানি রপ্তানি সে এক লোক, কিন্তু সেখানেও তো তার এই ধরনের কোনো প্রযুক্তির ব্যবহার আসতে পারে। নিবিড় চাষ আপনি বলছেন যে না, তার ক্ষেত্রে প্রযোজ্য না, ঠিক আছে, আপনি না দে, বাকিটা দেন, অন্যগুলো দেন, প্রক্রিয়াজাতকরণে তো তার আসতে পারে, তাই না? আরেকটা বিষয় এখানে আসতে পারে না কেন, যেমন হলো আপনি যদি উন্নততর প্রযুক্তির কোনো পোনা নিয়ে আসে, তাকে কি সেটা আপনার হলো ইনসেপটিভ কেয়ার অনুযায়ী সে করবে না, করতে পারে না? মানে কথার কথা যদি আমি বলি, ধরেন বাংলাদেশের কোনো একটা মাছ যেটা হলো বাংলাদেশে না, সে হয়তো এর থেকে নিয়ে আসলো, অন্য কোনো দেশে আছে সেটা নিয়ে আসলো, তাকে তো প্রাথমিকভাবে সেটা নিবিড় পরিচর্যার মধ্যেই রাখবে, তাই না? বাংলাদেশে যেমন আমি যদি বলি যে বাংলাদেশে ড্রাগন ফলের চাষ, সেটা কিন্তু আমাদের দেশে কখনো হয় নাই, হ্যাঁ। তো ড্রাগন ফলের চাষ এই একটা জায়গায় হচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কিছু জায়গা, আর একটা হচ্ছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার একটা জায়গায় একজন চাষি পরীক্ষামূলকভাবে সেটা আবাদ করতেছে। তো আগের তো এই জিনিসটা সে বাইরে থেকে নিয়ে আসছে আইডিয়াটা, তাই না? আসবে, আপনি প্রত্যেকগুলো জিজ্ঞেস করেন। আচ্ছা, আর কারো কিছু? ভাই আমি প্রথম হাফিজ থেকে ভাই। শেষ অবধি। হ্যাঁ হাফিজ বলেন। আমাদের প্রফেশন একটা লিস্ট দেওয়ার কথা বলছিলাম, আমাদের ওইটা যদি দিতেন, মানে দেওয়ার কথা বলছিলেন এই পাইলটিং এর আগে যখন প্রথম ট্রেনিং, আচ্ছা, তখন ওটা দিব। বলছিলেন যে আপনাদের। আচ্ছা ঠিক আছে, আমি এটা চেষ্টা করবো দেওয়ার। আচ্ছা, আর কিছু? আর কারো কিছু? কি ভাই একটা কথা বলতে চাই। মনির ভাই, হ্যালো, হ্যাঁ আতিক বলেন, আতিক বলেন। জি ভাই, ওই যে আমাদের ওই যে অ্যাসোসিয়েশনে যে একটা লেটার দেওয়ার কথা, ওইটা কি সব অ্যাসোসিয়েশনে পৌঁছেছে ওই যে লেটারটা? আমরা পাইলটের সময় দেখছিলাম যে ওনাদের কাছে কোনো লেটার যায়নি। হ্যালো অনিক ভাই,
হ্যাঁ মনির ভাই, হ্যালো, একটু হোল্ড করেন, মনে হয় সমস্যা, উনি সাইন আউট করে ফেলছে, আবার আসতেছে, একটু ওয়েট করেন। আচ্ছা, আপনারা কেউ আমাকে প্লিজ ওই লাইনটাকে আমাকে ডিসকানেক্ট করেন না, হ্যাঁ? এই ওই লাঞ্চ এবার অনলাইন ডিসকানেক্ট করছি। কারো কিছু জানার আছে? আচ্ছা, আতিক কি বলতেছিলেন আবার বলেন। আতিকের কি যেন কোয়েরি ছিল, আতিক একটা আবার বলেন। কি ভাই বলতেছি, অ্যাসোসিয়েশনের কাছে যে একটা লেটার পৌঁছানোর কথা ছিল, ওইটা কি ওনারা পেয়েছে? যে আমরা যখন পাইলট আচ্ছা, করছিলাম আমি আপনাদের বলে রাখি, আমি একটু আগেও একটা অ্যাসোসিয়েশনের মেইল পাইছি। আমাদের প্রায় হলো 4টা অ্যাসোসিয়েশন একেবারে 100% আমাদেরকে কনফার্ম করে ফেলছে, 3টা বা 4টা, হ্যাঁ। আর বাকি অ্যাসোসিয়েশনগুলোর সাথে আমাদের প্রতিনিয়তই কথা হচ্ছে, তারা বলছে যে আমরা আমাদের মতো জানিয়ে দিচ্ছি, আপনারা আমাদের কি বলে আপনাদের লোকদেরকে বলে দিবেন যে যখন কথা বলে তারা যেন বলে যে আপনাদের অ্যাসোসিয়েশনে দেওয়া হয়েছে এবং অ্যাসোসিয়েশন আপনাদেরকে জানাবে বা জানানোর কথা তারা জানিয়ে দিবে, প্রয়োজনে তারা যেন আমাদের সাথে যোগাযোগ করে। ঠিক আপনারা সেই কথাটা সেম কথাটাই বলবেন, হ্যাঁ। আর যেসব অ্যাসোসিয়েশন আমাদেরকে অলরেডি মেইলও করেছে, লেটারও দিয়েছে, সেগুলো আপনাকে দিয়ে দিব, এবং যেসব অ্যাসোসিয়েশন মেইলে তারা তাদের মেম্বারদের কনফার্ম করেছে সেইগুলো আমি বলে দিব। আচ্ছা, তো একটা জায়গায় এর মধ্যে আমরা যোগাযোগের মধ্যে আরো থাকছি, যদি কোথাও কোনো প্রবলেম হয় সেটা তো আছেই, আমরা সবসময় যোগাযোগ করে নিব। তো আমি প্রশ্ন রিলেটেড কোনো কিছু আপনাদের আছে কিনা, আমি বারবার বলতেছি। হ্যাঁ বলেন। এই যে ইন্টারভিউ নম্বর এখানে হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত কি 0 ইউজ হবে না, শুধু মানে 1 এর আগে বা 2 এর আগে এরকম 0 হবে, নাকি শুধু হচ্ছে নম্বরটাই হবে? ইন্টারভিউ ক্ষেত্রে তো আমি বলে দিচ্ছি যে এফআই টিম 1 যদি হয় T1 আপনার হচ্ছে 01, T1 01, T2 02, T1 এইভাবে যাবে আর কি সিরিয়ালটা। অথবা আপনারা যেহেতু সব জায়গায় জিরোটা আমরা অ্যাভয়েড করেছি, আপনার দরকার নাই, T1 1, T1 2, T1 3 এবার এটা ইউজ করেন, ইউনিক রাখবো। আমরা একদম টোটাল কোশ্চেন নিয়ে আমরা একটা ইউনিক রাখবো সিরিয়াল দেওয়ার ক্ষেত্রে সব জায়গায়, ঠিক আছে? T11 তাহলে তো T11 হয়ে গেল। যা হোক সেটা তো আমরা বুঝে নিব কি হলো। ঠিক আছে, তাহলে অসুবিধা 11 হয়ে গেলে আগে তাহলে তো আমরা টি দিতাম না, T1 থেকে আমি ধরে নিচ্ছি যে T1। আমার একই জিনিস, আবার আসছে আবার চলে যায় এরকম। আমার একটা কনফিউশন ছিল, যদি সুযোগ দিতে। ভাই E8 যে কোশ্চেনটা, এটা কি আগে যেটা ছিল ওইটাই আছে নাকি এটা চেঞ্জ হয়েছে? শুনেন, এখন যে নাম্বারিংটা আছে আপনারা এটাই ফলো করেন, পিছনে কি হয়েছে না হয়েছে সেটা আপনাদের দরকার নাই জানার। আমি জাস্ট খালি একটা ভার্সন চেঞ্জের কিছু অংশ খালি দেখায় যে কি চেঞ্জ হয়েছে না না হয়েছে, শুধু দেখে যান, স্ক্রিন শেয়ারে দেখে যান। এই একটা কোশ্চেন ছিল, হ্যাঁ E8 এ একটা কোশ্চেন ছিল,
আচ্ছা, কোশ্চেনটা করেন আগে, কোশ্চেনটা বলেন কি? এই কোশ্চেনটা হচ্ছে গ্রাজুয়েট শিক্ষার্থীদের কিভাবে কৃষি শিল্পের চাকরি এবং একাডেমিক সংযোগকে উৎসাহিত করতে আরো প্রস্তুত করা যায়। এখানে হচ্ছে আহ, যে বক্তব্য দেওয়া আছে ইন্টার্নশিপ, পাশে আবার আছে অগ্রাধিকার ভিত্তিতে লিখুন। এখানে হচ্ছে এইটা হচ্ছে র্যাঙ্কিং করতে হবে, অগ্রাধিকার ভিত্তিতে লিখুন। এই র্যাঙ্কিংটা আমরা আমরা যে কয়টা বলবে শুনেন, র্যাঙ্কিংটা কিভাবে করব? আপনার হলো অপশনগুলো হলো ট্যাবেই থাকবে। আপনি যখন হলো যেটাকে ফার্স্ট মার্ক করবেন এটা ওই ফার্স্টেই চলে আসবে র্যাঙ্কিংটা। হ্যাঁ, আপনি এখানে যেহেতু ম্যানুয়ালি করতেছেন না, আপনি এখানে ম্যানুয়াল করার কিছু নেই। আপনি যখন যেটাতে ফার্স্টে ক্লিক করবেন সেটাই প্রথমে চলে আসবে। জি ভাই। আপনি ক্লিয়ার বুঝছেন? ওকে, আচ্ছা। জি ভাই। আপনারা কি স্ক্রিনে কি একটা ওয়ার্ড ফাইল দেখতেছেন? আরেকটা, এই যে আমি ওপেন করছি। হ্যাঁ দেখা ভাই, যাচ্ছে দেখতে কি? পাচ্ছি। আচ্ছা, তো আপনাদের কেউ একজন বলছিলেন যে কোথায় চেঞ্জ হয়েছে। চেঞ্জগুলা আপনার এই বিতে আমাদের প্রায় হলো 22টা থেকে 23টা কোশ্চেন ছিল বিতে, সেকশন বিতে। আমি খালি একটা ভার্সনের চেঞ্জ আপনাদের দেখাচ্ছি, আয়ার পরে আরো হলো 4টা চেঞ্জ আসছে। সিতে দেখেন কি পরিমাণ হচ্ছে চেঞ্জ, ওই রেড বাল্বগুলো সব হচ্ছে চেঞ্জ। আলী ভাই, আমার একটু প্রশ্ন ছিল। বলেন। C13 এবং C14 এখানে আমাদের এর আগে ছিল 5টা পয়েন্ট ছিল, A B C D E পর্যন্ত। সেখান থেকে এ এবং ই যেহেতু বাদ দেওয়া হয়েছে, B C D 3টা আছে মাত্র এখানে, কারিগরি বিশ্ববিদ্যালয় এবং মাধ্যমিক কারিগরি, এই 3টা আছে এখন আমাদের। তো এখানে আমাদের যে প্রশ্ন C14 যে আপ কই C13 এখানে দেওয়া আছে যে আপনার প্রতিষ্ঠানে মাধ্যমিক কারিগরি এবং বৃত্তিমূলক অথবা বিশ্ববিদ্যালয় সম্পন্ন করা। এখানে মাধ্যমিকটা কি তাহলে উঠে যাবে নাকি থেকে যাবে, আমরা ওটাও বলবো। যেহেতু এখানে মাধ্যমিকের এই যে এ সেকশনটা আমরা উঠাই ফেলাইছেন, এখন নাই, এবং ই সেকশনটা উঠে ফেলাইছেন। যেহেতু নাই, আপনি ওটা বাদ দিয়ে বলবেন। বাদ দিয়ে বলতে হবে আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো একটু দেখে যান, এই যে আমি দেখা যাচ্ছি, আপনার একটু দেখে যান যেটা কত লেন্থ ছিল। এই দেখুন, এখানে গিয়ে শেষ হয়েছে। এটা জাস্ট স্ক্রিনে শেয়ার করেন। একটা চেঞ্জ স্ক্রিনেই দেওয়া আছে, স্ক্রিন শেয়ারে দেওয়া আছে। ভাই হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছি না আমরা। E6 পর্যন্ত উঠে আছে। আচ্ছা, E6 উঠে আছে। হ্যাঁ ভাইয়া স্ক্রিনে আসেনি এখনো। স্ক্রিনে E6 উঠে আছে। E6 উঠে আছে। আচ্ছা, এটা তো হলো পিডিএফটা, আরেকটা ওয়ার্ড ফাইল আছে।
আচ্ছা এখন দেখা যায়? হ্যাঁ হ্যাঁ এখন দেখা যায়। হ্যাঁ হ্যাঁ দেখা যায়। এই দেখেন কোশ্চেনটার আগে ছিল হচ্ছে 20/21 পৃষ্ঠা। হ্যাঁ, আর চেঞ্জেস গুলো দেখেন আগে আমাদের জিতে ছিল G5 পর্যন্ত, আর হলো এফ এরও একটা বড় কোশ্চেন ছিল F1 F2 F3 একটা বড় কোশ্চেন চেঞ্জ হয়েছে। তারপরে হচ্ছে E10 পর্যন্ত ছিল, তারপরে হচ্ছে D16 পর্যন্ত ছিল। হ্যাঁ, তারপরে হচ্ছে সির হচ্ছে 31 পর্যন্ত ছিল, সির মডিউল সির। হ্যাঁ, কোভিডের ক্ষেত্রেও আপনার হলো ওই যে 13 পর্যন্ত ছিল। বির ছিল হচ্ছে আপনার 22 পর্যন্ত বি। হ্যাঁ, এর ছিল A5 পর্যন্ত। সো এখানে হিউজ পরিমাণ চেঞ্জ হয়েছে। তো এনিওয়ে আমি জাস্ট করে আপনাদের কেউ কেউ বলছেন দেখে রাখার জন্য। আর কোশ্চেনটা যেহেতু পরের আপডেটটাও দিছি কোনটা কি সেটা ঠিকভাবে খুলে দেখলেই মনে হয় বুঝে যেতেন। না দেখেন নাই তো, মেইন কথা হচ্ছে যে কোশ্চেনই দেখেন না, কেউ কেউ অনত খুলেই দেখেন না। হ্যাঁ ভাই দেখছি, আমি কোশ্চেন দেখছি এবং সবগুলোই আমি আবার এখানে কাটশিট করে চেঞ্জ করছি সবগুলোই কোশ্চেন থেকে। এই জন্যই বললাম যেগুলো চেঞ্জ সবগুলোই লিখে রাখছেন। আচ্ছা, এখন হলো ওই আপনাদের যারা আছেন আপনাদের কি আর কোনো আছে কিনা, প্রশ্ন আছে কিনা সেটা বলেন। এই কোশ্চেনিয়ারের মধ্যে টোটাল প্রথম থেকে শেষ পর্যন্ত কোশ্চেনের মধ্যে আর কোনো কিছু জানার আছে কিনা, একদম A1 থেকে G4 পর্যন্ত। টিম 1, টিম 2, টিম 3, টিম 4, টিম 5, টিম 6, টিম 7, আপনাদের এই 7টা টিমের মধ্যে কারো কি এখনো কোশ্চেনিয়ারের মধ্যে A1 থেকে G4 পর্যন্ত কারো কোনো কিছু জানার আছে কিনা? একটা জিনিস বুঝলাম না, যখন মনির ভাই জিজ্ঞেস করে কোনো কোশ্চেন আছে কিনা তখন একজন পার্সনও পাই না যারা কোশ্চেন করে, কিন্তু যখনই মনির ভাই ইন্ডিভিজুয়াল পার্সনকে কোশ্চেন করে তখনই সে আটকায় যায়। তাহলে আপনারা কি বুঝতেছেন আর কি কোশ্চেন করবেন আপনারা, আমি তো বুঝতেছি না। একজন মানুষও দেখি না যখনই মনির ভাই জিজ্ঞেস করে কারো কোনো কোশ্চেন আছে কিনা, কেউ কোনো কোশ্চেন করেন না, কিন্তু যখনই কাউকে জিজ্ঞেস করা হয় তখন তার প্রবলেম হয়ে যায়, তারা বলতে পারে না ঠিক মতো, আটকায় যান। তাহলে আপনারা কি কোশ্চেন বুঝলেন আর কি কোশ্চেন নিবেন আপনারা, সেটা তো বুঝলাম না। হ্যাঁ হ্যালো ভাইয়া। বলেন। জি3তে আপনার 7 নাম্বার যে পয়েন্টটা আছে উৎপাদন এবং ব্যবসায়িক প্রক্রিয়া তথ্য প্রযুক্তি ব্লক সাইট, এটা কি আমাকে একটু বোঝাবেন না? আচ্ছা, এটা সাপ্লাই চেইন বুঝেন তো? হ্যাঁ টিটুল? জি ভাইয়া। আচ্ছা, এইখানে দেখেন কি বলছে যে ইফ ইয়েস হোয়াট ইজ দ্য রিজন, কোন রিজনে সে এটা ব্যবহার করবে। প্রথমত হচ্ছে কি যে প্রোডাকশন অ্যান্ড বিজনেস প্রসেস ইনফরমেশন টেকনোলজি অবলিক হচ্ছে ব্লকচেইন। অর্থাৎ এই যে প্রযুক্তির ব্যবহারের, হ্যাঁ আপনার হলো যে বিভিন্ন তথ্য সেটার আদান প্রদানটাকে এখানে বোঝাচ্ছে। যেমন আপনাকে যদি আমি বলি যে বিজনেস প্রসেস বা প্রোডাকশনের ক্ষেত্রে আপনার একটা টেকনোলজি ইউজ করলো, ধরেন একটা হ্যাচারি। হ্যাঁ, এখন হ্যাচারিতে আমি যদি সহজ বাংলায় একদম সবচেয়ে আপডেটেড যে পদ্ধতি সেটার কথাই বলি, যেমন বায়োপ্লান্ট। হ্যাঁ, এই বায়োপ্লান্টটা তো আগে ছিল না, এখন এই বায়োপ্লান্টটা যে আসছে, এই বায়োপ্লান্টটা দিয়ে যে এই প্রোডাকশন করা, তার যে বিজনেস প্রসেসটাকে আগায় নেওয়া যায়, সেটার সাথে যে টেকনোলজির ব্যবহারটা, সেটার প্রক্রিয়াটা কি বোঝাচ্ছে, সেটাকে বোঝাচ্ছে যে বুঝতে পারছেন? বুঝতে পারছি হলো ব্লকচেইন করবে, আপনার বায়োপ্লান্ট করবে। বায়োপ্লান্টটা কিভাবে করবে, বায়োপ্লান্ট থেকে সেভাবে তার কি বলে মাছটাকে কিভাবে হলো সে টেকনোলজি ব্যবহার করে সে তার হলো
এটাকে পণ্যটা উৎপাদন করবে বা সেটাকে কিভাবে আরো বড় করবে সেটাকে বোঝাচ্ছে। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, হ্যাঁ। জি জি। আর কারো কিছু? সরি, বোঝা যাচ্ছে না। একটা কনফিউশন আছে। হ্যাঁ বলেন, কনফিউশনটা কোথায়? হাসান, আপনার কথা আমি কিছুই শুনতে পাচ্ছি না, একটু ক্লিয়ার বলেন। আপনারটা মিউট করা, আনমিউট করে বলেন। কেউ? আচ্ছা, আজিজ ভাই বলেন। আসলে আমার সাথে তথ্য শক্তি সংজ্ঞা হ্যাঁ, এটা আপনার হলো যে যে ইন্ডাস্ট্রি আপনার ধরেন হলো ধরেন এখানে আমাদের 15টা অ্যাসোসিয়েশন আছে। এখন ম্যাঙ্গো যে প্রসেস প্রক্রিয়াজাতকরণে, আর ম্যাঙ্গো প্রক্রিয়াজাতকরণের সাথে যদি এখানে আপনি জিজ্ঞেস করেন যে ব্যক্তি ম্যাঙ্গো বিজনেসের সাথে জড়িত, সেইখানে যদি আপনি তাকে জিজ্ঞেস করেন তার দক্ষ শ্রম বলতে কাকে বোঝাবে, সেখানে তো নিশ্চয়ই বোঝাবে না যে একজন ডক্টরেট করা। এক সপ্তাহ এটাই সে কোর্স করা তাদের কি দক্ষ শক্তি। হ্যাঁ, হতে পারে। এখন মনে করেন হচ্ছে যে আমার আপনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কৃষি ব্যাকগ্রাউন্ড। এখন আপনার হলো এখানে যেমন আছে আমাদের হলো মেশিনারিজের পাম্মা পাম্মা নামে একটা আমাদের একটা আছে, অ্যাসোসিয়েশন আছে। তখন সেই বাম্মার যে মালিক, তার ক্ষেত্রে তো সে ওই আপনার হলো ওই এগ্রিতে যে স্পেশালিস্ট বা এগ্রি রিলেটেড কাজগুলো যে জানে। আর যে হচ্ছে আপনি যখন হলো একটা ইন্টারভিউ করবেন হলো মেশিনারিজের কোনো একটা মালিকের দোকানে, তখন তো তার কাছে তো দক্ষ শ্রম হিসাবে ওই ব্যক্তিটাকে বোঝাবে না, বোঝাবে এটাই তার ক্ষেত্রে বোঝাবে হচ্ছে যে এই মেশিনারিজ রিলেটেড কাজগুলায় যে পারদর্শী, সে হোক ট্রেনিং নিয়ে হোক অথবা হচ্ছে আপনার কি বলে হাতে কলমের কাজ শিখে পারদর্শী হোক, সেইটাকেই বোঝাবে হচ্ছে তার ক্ষেত্রে দক্ষ শ্রমিক। বুঝতে পেরেছেন আজিজ ভাই? বুঝতে পেরেছি। আচ্ছা, আর কারো কিছু? হ্যালো ভাইয়া। হ্যালো। হ্যাঁ শুনছি, বলুন। হ্যাঁ ভাইয়া, B17-এ ওই যে ধরেন B17-এ ভাইয়া, যে যদি কোনো অর্গানাইজেশনের একজন পার্সনই থেকে থাকে, মানে উনি সবকিছু মেইনটেইন করে, স্যার মনে হয় তখন বলছিল, আমি ভালোভাবে বুঝি নাই, যে ওই অর্গানাইজেশনের উনি সবকিছু আর কি, উনি সবকিছু করে, তো ওনাকে আসলে ম্যানেজার সবচেয়ে উপরে হ্যাঁ পজিশন যেটা, সেটাই স্যার বলছিল ম্যানেজারই আপনি। হ্যাঁ, আমি করেছিলাম, আমি যখন পাইলট সার্ভেটা করেছিলাম, আমি না বুঝেই আর কি ওনাকে ম্যানেজার দেখাইছিলাম আর কি, একজন ছিল আর কি, তো আচ্ছা ঠিক আছে, ওইটা দেখানো যাবে না? হ্যাঁ এখন তো আপনি জেনে গেলেন। ও আচ্ছা, আর কারো কিছু? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলুন। স্যার কোশ্চেন রিলেটেড না, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে স্যার আমাদের তো ফিজিক্যালি যাইতে হবে অনেক সময়, সেক্ষেত্রে স্যার আমাদের এই যে আইডি কার্ডটা দেওয়া হবে কিনা। আর স্যার আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমাদের এই কোশ্চেনিয়ারের স্যাম্পল যেটা আছে সাইজটা কিরকম স্যার? কিসের কোশ্চেন? আপনার কোশ্চেন আমাদের রিলেটেড যদি মোট কোশ্চেন বলেন, এটা তো মনির ভাই বলছে, পরে বলবে। কোশ্চেন রিলেটেড যদি কিছু থাকে আগে কোশ্চেন করেন, সবগুলো শেষ হবে, তারপরে মনির ভাই একটা একটা করে সব বলবে। প্রশ্ন করেন। প্রশ্ন, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা সেটা করেন। বলেন। C16 জি আচ্ছা বলেন।
এখানে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট 1 বছরের অভিজ্ঞতা সম্পন্ন বা 1 বছরের কম অভিজ্ঞতা সম্পন্ন কোন নিয়োগকৃত সদ্য নিয়োগকৃত কর্মীদের বেতন কত দেওয়া হয়। তো 1 বছরের কম নিয়োগকৃত কোনো অফিসার বা কর্মী একজন তো নিয়োগ দেওয়া হয় না, একাধিক পদে নিয়োগ দেওয়া হয়। তো সেক্ষেত্রে কোনটা নেওয়া হবে বেতনের স্কেল? এখন একাধিক পদেও যদি নিয়োগ দেয়, হ্যাঁ, তাদের হলো আপনি তাকে জিজ্ঞেস করেন যে নিয়োগ দিচ্ছে কিনা, নিয়োগ দিলে তাদের স্যালারি রেঞ্জটা কেমন। হ্যাঁ, সংখ্যা যদি হয় আপনার হলো সংখ্যা যদি আপনার হয় বেশি, কথার কথা 2টা বা 3টা পোস্টে, সেক্ষেত্রে যে সংখ্যাটা বেশি থাকবে সেই সংখ্যা রেঞ্জটা নেন অন অ্যান এভারেজ। আর এমন না যে আপনার হলো সদ্য নিয়োগপ্রাপ্ত যদি একাধিক পোস্টে হয়, এমন না যে তাদের মধ্যে হলো স্যালারি রেঞ্জটা এই সদ্য নিয়োগপ্রাপ্তদের মধ্যে আকাশ পাতাল কিছু হবে, তা না। যদি এরকম হইতো যে এক্সপিরিয়েন্স অথবা হচ্ছে কোনো রকম হলো এক্সপার্টাইজ, সেক্ষেত্রে স্যালারি রেঞ্জটা ভিন্ন হতে পারে। কিন্তু সদ্য নিয়োগপ্রাপ্ত যদি একাধিক পজিশনেরও হয়, সেক্ষেত্রে খুব বেশি আপনার হলো কি বলে ব্যবধান হওয়ার কথা না। জি ভাইয়া, আমার আরেকটা ইয়ে ছিল B17। এখানে আপনার B17 বলেন। হ্যালো 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 টিটুল, আপনি শুনতে পাচ্ছেন? তো আর কিছু বলতেছে না। আচ্ছা, যদি কেউ না বলে আমি আবার বলছি, আপনাদের হয়তো কাজ শুরু হবে বুধবার থেকে বা বৃহস্পতিবার থেকে। আমরা এর মাঝে হলো আপনাদের লিস্ট সব কিছু টিম রেডি করে আপনাদেরকে দিয়ে দিব। ঠিক প্রতিটা টিমের মধ্যে কম বেশি সবগুলো অ্যাসোসিয়েশনেরই লিস্ট পাবেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাদের কাজ কতগুলো হবে সেটাও আমরা বলে দেবো। সুপারভাইজার কতগুলো কাজ করবেন, তারপরে হচ্ছে ইনুমিনেটর কতগুলো কাজ করবেন, সবাই আমরা আপনাদেরকে বলে দিব। সেই অনুযায়ী আপনাদেরকে কাজ করতে হবে। এখন আপনাদের কাজ হবে যে যদি কোথাও আপনাদের হলো যেতে হয় ফিজিক্যালি, সেক্ষেত্রে লেটার, আইডি কার্ড এগুলো আপনারা রৌফ ভাইয়ের কাছ থেকে চেয়ে নেবেন। আমি অলরেডি ওনাকে বলে রাখছি, উনি আপনাদেরকে এগুলো প্রোভাইড করবেন। আচ্ছা হ্যাঁ মনির ভাই, আমি একটুখানি কথা বলবো? হ্যাঁ বলেন। আচ্ছা, আমাদের যে অফিস থেকে ফরওয়ার্ডিং লেটার, মানে এসআরজিবি এর যেটা ফরওয়ার্ডিং লেটার আমাদের সবসময় দিয়ে থাকি, এই লেটারটা আমি ওয়ার্ড ফাইলে গ্রুপে দিয়ে রাখবো। যে যখন বাইরে যাওয়ার দরকার পড়বে, জাস্ট এটা আপনার তো বাসায় বসে যদি প্রিন্টার থাকে ভালো, যদি বাইরে থেকে প্রিন্ট করান, জাস্ট আপনার নামটা লিখে প্রিন্ট দিয়ে নিয়ে যাবেন। ঠিক আছে, আমি একটা দিয়ে রাখবো, আমি ওইটা ব্ল্যাঙ্ক রাখবো, নামের জায়গাটা 2টা জায়গা আছে, যে 2টা জায়গায় আপনার নাম লিখতে হবে। ওই লেটারটা প্রিন্ট দিয়ে নিয়ে যাবেন যদি দরকার পড়ে বাইরে যাওয়ার ক্ষেত্রে। আর আইডি কার্ডের বিষয়টা হচ্ছে, আইডি কার্ড আমি সবার করে নেই, আমি আইডি কার্ডও একটা আমি ফরম্যাট দিয়ে দেবো সবাইকে এই গ্রুপেই, যেখানে আপনার নাম এবং জাস্ট ছবি একটা অ্যাটাচ করে আপনি একটা প্রিন্টার দিয়ে নিয়ে যান অথবা লেমিনেটিং করে নিয়ে যান। ঠিক আছে, আমি গ্রুপে সবাই চেক করবেন, আমি গ্রুপে 2টা আমি দিয়ে রাখবো। আচ্ছা, এই তো হয়ে গেল আপনাদের সম্বন্ধে। তো কোশ্চেন নিয়ে যদি আপনাদের এরপরেও কোনো কিছু আপনাদের মধ্যে মনে হয় জানার, জেনে নেওয়ার, বুধবার কাজ শুরু করবেন, তার আগে আপনারা কোশ্চেনগুলো করে আমাকে ফোনে জেনে নেবেন। বা কাজ শুরু করে যদি আপনাদের ভাই আমার একটু নেটের সমস্যা ছিল, আমি এখন বলতেছি। সেটা হচ্ছে যে ভাইয়া পেশাজীবী এটা একটু আর একটু ভালো করে যদি বলতেন। পেশাজীবী অনেকে আছে ভিতর বোঝে না, কিন্তু বলতেছে না, পেশাজীবীটা নিয়ে একটু ইয়ে আছে।
আচ্ছা, পেশাজীবী বলতে আমরা কাদেরকে বুঝি, কোন কোন পেশাদেরকে পেশাগুলোকে আমরা পেশাজীবী হিসেবে জানি? সেটা হচ্ছে ডাক্তার, আপনার হলো ইঞ্জিনিয়ার, তারপরে হচ্ছে অ্যাডভোকেট, তারপরে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বড় বড় যারা পোস্টে জব করে অ্যাকাউন্টিং প্রফেশনাল, এদেরকে আমরা হলো পেশাজীবী হিসাবে জানি। আপনাদের মধ্যে থেকে যারা এই এগ্রি রিলেটেড, যারা হলো এগ্রি ইঞ্জিনিয়ার, তারপরে হচ্ছে এগ্রি সায়েন্টিস্ট, এরকম যারা আছে তারাই পেশাজীবী হিসাবে, তাদেরকেই পেশাজীবী হিসাবে গণ্য করা হয়। ঠিক আছে। এরপরে আমি আবার বলছি, যদি আপনাদের কারো কিছু জানার প্রয়োজন হয়, হ্যাঁ, আপনারা কিন্তু কাজ শুরুর আগে সব জেনে নেবেন। আমি বারবার বলছি, সকাল থেকে এটা বারবার বলার অর্থ হলো যে আপনি আপনাদেরকে শুধু প্রশ্ন করি না, এক এক করে ভিতর থেকে বিভিন্ন বিষয়ের আপনি ব্যাখ্যা জানতে চেয়েছি, আজ আপনারা জানেন কিনা, আমি নিজ থেকে এগুলো জানতে চেয়েছি এক একজনের কাছে নাম ধরে ধরে। তারপরে কোশ্চেনও আমি বাই নেমে আমি জিজ্ঞাসা করেছি। এরপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে জেনে নেবেন, কিন্তু কাজ শুরু করার পরে বা কাজ শেষে কোনোরকম আপনাদের ডেটাতে বড় রকম গ্যাপ সৃষ্টি হইলে সেটা কিন্তু আপনাদের নিজ দায়িত্বে রেসপন্সিবিলিটি নিতে হবে সেই কাজে। সেইটা কোনোভাবেই সেটা আমি আমার দিক থেকেই সমাধান করব না, সারবো না। আপনারটা আপনাকে সেরে দিতে হবে, আপনারটা আপনাকে কারেকশন করে দিতে হবে। আপনাদের কাজটুকু আপনারা করে দেবেন, আমার কাজটুকু আমি করে দেব, এটাই হলো কথা। কারণ আপনার দায়িত্বটা যখন আপনি সঠিকভাবে পালন করবেন, ঠিক তেমনভাবে আমি আমার দায়িত্বটুকুও সঠিকভাবে আমি পালন করছি। এখন আমারটা শেষ হয়ে গেলে আমার দায়িত্বটা আপনি যদি সেটা না পালন করেন, সেক্ষেত্রে কিন্তু সেই ড্রাইভারটা আপনার গাড়ি যাবে। কাজেই এটা আপনাদের একদম ক্লিয়ার মেসেজটুকু মাথায় রাখেন যে আপনার কাজটুকু আমি করে দেব না, আমার কাজটুকু আমি করে দিব। আপনাকে হেল্প সহযোগিতা করার জন্য জানার বোঝার যতটুকু করার, সেই ক্ষেত্রে আমি আপনাকে অলওয়েজ সাপোর্ট দিব, কিন্তু আপনার কাজটুকু আমি করে দিব, আপনার কাজটুকু আপনাকেই করতে হবে। তো এই হলো সবার উদ্দেশ্যে বলা। আর আপনারা বুধবার দিন আপনাদের স্কেজুয়াল লিস্ট সব কিছু পেয়ে যাবেন, হ্যাঁ, কার কতগুলো এবং কবে এটা শেষ করতে হবে। আমি আপনাদেরকে এনাফ সময় রেখেই আপনাদেরকে স্কেজুয়াল দিব। আপনারা চেষ্টা করবেন যে ওই সময়ের আগ পর্যন্ত বসে না থেকে তার আগে যত আগে আপনারা পারেন কাজটা শেষ করে দেওয়ার, হ্যাঁ। আর আপনাদের টার্গেট আমি যেটা বলেছিলাম সেটা হয়তো বাড়বে, আপনি এটা মাথায় রাখেন। চেষ্টা করব আপনাদেরকে আপনাদের উপরে যে হ্যাম্পার না হয় সেরকম কিছু একটা করার। যদি অফিস ম্যানেজমেন্ট আমরা না বোঝাতে পারি, সেক্ষেত্রে আপনাদের টার্গেট বাড়বে, সেটা মাথায় নিয়ে আপনাদের কাজ করতে হবে। সেটা হলো আমার দিক থেকে বলা। এখন যদি এরপরেও আপনাদের আরও কিছু থাকে আপনারা জেনে নেবেন। মনির ভাই, আমার একটু ইয়ে ছিল যে আমরা যদি ফাইনাল কোশ্চেনিয়ার অফিস থেকে নিতে পারি তাহলে কি সমস্যা আছে? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, কোনো সমস্যা নাই, যদি কেউ চান অফিস থেকে এসে নেবেন, আইসা নিতে পারবেন, কোনো সমস্যা নাই, বাট আগে জানাইতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তো ঠিক আছে, আমার দিক থেকে আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর হলো নিজেদেরকে অলওয়েজ হচ্ছে সেফে রাখবেন, যাতে আপনাদের এই মহামারীর সময় আপনারা ভালো থাকতে পারেন। আর আপনাদের সহযোগিতাটাই হচ্ছে আমার কাছে, আমি একান্তভাবে আপনাদের কাছে আশা করছি। সবাই পুরাতন, আশা করি কাজটা আপনারা আমাকে খুব সুন্দরভাবে শেষ করে দেবেন, কোনো রকম আপনাদের হলো ছাড়া আর কি, হ্যাসেল ছাড়া আপনারা শেষ করে দেবেন। পুরাতন, এই জন্যই পুরাতন লোকগুলোকে আমরা প্রিভিলেজ দিয়েছি। সেই হিসাবে আপনারা আপনাদের দায়িত্ব নিয়ে কাজটা করে দিতে হবে এবং শেষ করতে হবে। এখানে ফেলিওর হওয়া যাবে না, সোজা কথা। আপনারা আগে অনেকবার এরকম কাজ করেছেন, জানেন এই ধরনের কাজগুলো। এইবার যেহেতু আবার ফোনে আপনারা কাজ করছেন, খুব বেশি মানে হলো আপনাদের কষ্ট হওয়ার কথা না, আপনাদের বারবার যাইতে হবে না কোনো একটা প্রতিষ্ঠানে, হ্যাঁ। সেক্ষেত্রে হলো আপনাদের যেটা বলতে হবে বা আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের নিজেদের কনভিন্সিং পাওয়ারটা বাড়াতে হবে। আপনাদের তাদের সাথে কথা বলে যতটুকু সুন্দর ম্যানারে কথা বলে আপনি তাকে ম্যানেজ করে আপনি ইন্টারভিউগুলো করতে পারেন, সেটাই চেষ্টা করবেন। অনেকেই রাত্রে সময় দিবে, অনেকেই করবে পরশু দিন, কালকে, পরশু এরকম। তো যে ভদ্রলোক যেদিন সময় দিবে আপনারা নোট রাখবেন,
ঠিক ওই দিনই আপনি তাকে নক করে আপনার হলো ইন্টারভিউগুলো কমপ্লিট করবেন। আমি প্রথমেই বলছিলাম যে ইন্টারভিউটা আপনার কমপ্লিট হবে, কেবল সেটার রিপোর্ট দিবেন। কোনো ইন্টারভিউ কমপ্লিট না হলে আপনি সেইটা রিপোর্ট দিয়েন না সুপারভাইজারকে। আর সুপারভাইজারকে আমি একটা টেমপ্লেট দিয়ে দিব, টেমপ্লেট ধরে আপনারা প্রতিদিন এই শুধুমাত্র 7জন সুপারভাইজার আমাকে রিপোর্ট দিবে যে কার কয়টা প্রতিদিন হয়েছে। ঠিক আছে? তো এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এই মনির ভাই, আমি একটু কথা বলবো একটুখানি। হ্যালো। হ্যাঁ বলেন। হ্যাঁ, আচ্ছা, আমি বলবো সবার উদ্দেশ্যে এই যে যারা যারা এফএস আছেন এবং যারা যারা এফআই আছেন, এফএস দের উদ্দেশ্যে ফার্স্টে বলবো যে আপনারা এমন কোনো ব্যবহার করবেন না এফআই দের সাথে যাতে এফআইরা কষ্ট পায়। কিছু কিছু টিমে আছে যারা এফএস থেকে সিনিয়র, এফআইরা সিনিয়র, সো ওইভাবে সম্মান বজায় রেখে কথা বলবেন। এবং যারা এফআই আছেন তাদেরকেও বলতেছি যে আপনারা এমন কোনো ব্যবহার করবেন না এফএস এর সাথে যাতে এফএস কষ্ট পায়। ঠিক আছে? সবাই আমরা সিনিয়র আছে এখানে, জুনিয়র আছে এখানে, সবাই একটা সম্মান বজায় রেখে আমরা সিনিয়র যারা আছি জুনিয়রদের সম্মান করব, জুনিয়র যারা আছি সিনিয়রদের সম্মান করব, আর একটা কম্প্রোমাইজ করে টিম ওয়াইজ আমরা সেভাবে কাজ করব। সো আমরা একজন আরেকজনের সাথে এমন কোনো ব্যবহার করব না যাতে কেউ কষ্ট পায়। ঠিক আছে? বাস এই পর্যন্ত আমার বলার ছিল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।